কলকাতার সেই শুষ্ক সকালটা আমার আজও মনে আছে। ব্যোমকেশ জানলার ধারে দাঁড়িয়ে জানলার পাল্লায় আঙুল দিয়ে হালকা টোকা দিচ্ছিল। ওর এই অভ্যাসটা সব সময় লক্ষ্য করেছি। অনেক দিন কোনো রহস্য না এলে ওর মধ্যে এক ধরনের অস্থিরতা জন্মায়, যেন শহরটা হঠাৎই খুব সহজ সরল হয়ে গিয়েছে, আর তাকে দেওয়ার মতো কিছুই নেই এই শহরের কাছে। আমি খবরের কাগজে চোখ রেখেই ওকে বললাম, শুনছো ব্যোমকেশ, এইভাবে চলতে থাকলে তো আমাদের ঘর বার সব মাথায় উঠবে হে। ব্যোমকেশ আমার দিকে ফিরে মৃদু হাসল। তুমি বুঝবে না হে, এই সময়টা তোমার কাছে নিছক একটা একঘেয়েমি, কিন্তু আমার কাছে তা একদমই নয়। মানুষের জীবনে রহস্য না থাকলে মাথাটা যেন জমে যায়। আমি কিছু কাজ খুঁজছি, কিন্তু কোথাও কিছু নেই। আর তুমি তো জানোই, খাজা চুরির কেস আমার পোষায় না। আমি ওকে মজা করে বললাম, একটু পরিবর্তন চাই, তাই না? উত্তেজনা চাই, রহস্য ভেদের সেই উন্মাদনা চাই, তাই তো? ঠিক তখনই কলিং বেলটা বাজল। দরজা খুলতেই ডাক পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। কি চিঠি এলো কে জানে। খামটার ওপরে লেখা, সমিত চৌধুরী, কাঞ্চনপুর। আমি নামটা দেখেই চমকে উঠলাম। সমিত! আরে, এ তো আমার কলেজের বন্ধু সমিত। ও হঠাৎ চিঠি পাঠালো কেন? ব্যোমকেশ আমার হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে পড়তে লাগলো। প্রত্যেক লাইন ওর চোখে কৌতূহলের রেখা যেন বাড়িয়ে দিচ্ছিল। ওর পড়া হয়ে গেলে ও চিঠিটা আমাকে দিল। আমি চিঠির মূল কথাটা এখানে উল্লেখ করছি। সমিত আমাদের অবিলম্বে কাঞ্চনপুরে যেতে বলছে। কোনো একটা ব্যাপার ঘটছে ওর বাড়িতেই, কিন্তু চিঠিতে কারণটা খোলসা করা হয়নি, কেবল কয়েকটি শব্দ। ব্যোমকেশ বাবুকে চাই, খুব দরকার, দেরি করিস না, বাবা ওর সাক্ষাৎ চান। আমার চিঠি পড়া শেষ হলো। মুখে একরাশ বিস্ময়। ব্যোমকেশ চিঠি ভাঁজ করে বলল, দেখলে তো ভায়া, মনে হচ্ছে রহস্য আমাদের ডাকছে। চলো তাহলে কাঞ্চনপুরেই যত রহস্য। এরম হুট করে চলে যাবে? রওনা দেব কখন? আর ওদেরকেও তো জানানো দরকার। ব্যোমকেশ একটুক্ষণ চুপ করে থেকে বলল, আজ রাতের ট্রেন আছে, সোমবার। যদি পেয়ে যাই ভোরে পৌঁছে যাব কাঞ্চনপুর। আর যদি বলো ওদের জানানোর কথা, তাহলে বলবো তার প্রয়োজন নেই। এই চিঠি এমন যে পড়া মাত্রই বোঝা যায় ব্যাপারটা জটিল। চলো ব্যাগ গোছাও, আমি দেখি টিকিটের ব্যবস্থা করি। সিদ্ধান্ত হলো আজই রওনা দেব। পুঁটিরাম আমাদের বাড়ির দেখাশোনা করবে। আমরা প্রয়োজন মতো সব গুছিয়ে নিলাম। বিকালে ট্যাক্সি করে স্টেশন পৌঁছে ট্রেনে উঠলাম সেই রাতেই। সোমবার রাতের সেই ট্রেনটা অদ্ভুতভাবে শান্ত ছিল। জানলার বাইরে শীতের হাওয়া দৌড়াচ্ছে, আর মাঝে মাঝে দূরের ছোট স্টেশনগুলো আলো ঝলমলে রহস্যের মতো পেরিয়ে যাচ্ছিল। অলস সফর। আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, সমিত সাধারণত খুব ঠান্ডা মাথার ছেলে। সে যদি এমন তাড়াহুড়ো করে ডাকে, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। কি জানি কি হলো আবার। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে বলল, ঘটেছে যা তার বাবার কথা বলছে প্রমিত চৌধুরী। খুব সজ্জন, সমাজে সম্মানিত। এমন মানুষ বিপদের মুখে পড়ছে, এটা হঠাৎ হয় না। আমার মনে হচ্ছে একটা কোনো অঘটন আসন্ন। তার চিঠিতে ভয় ছিল। এবার সেই ভয় ভাবটা তার বাবার জন্য কিনা সেটা জানি না। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভয়? ব্যোমকেশ চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ভয়। মানুষ যখন নিজের কথা বলতে না পেরে তৃতীয় কারোর মাধ্যমে ডাক পাঠায়, তখন বুঝতে হবে ভয়টা গভীর, এবং এতটাই গভীর যে তা অস্তিত্ব সংকটও সৃষ্টি করতে পারে।
ট্রেন চলতে লাগলো নিজের বেগে। আমরা দুজনেই এখন নীরব। ব্যোমকেশ বই পড়ছে আর সিগারেট টানছে। আমার মনে হচ্ছিল কাঞ্চনপুরের বাতাসে নিশ্চয়ই ভয়ানক কিছুর গন্ধ আছে, একটা চাপা অন্ধকার বগিটায়, যা ট্রেনের জানলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঘুম আসছে, ট্রেনের ঝাঁকুনি, না, চোখটা বন্ধ হয়ে আসছে। ব্যোমকেশ এখনও মনোযোগ দিয়ে বই পড়ছে। আমার চোখে এবার নিদ্রা দেবীর আগমন হলো। মঙ্গলবার ভোরে ট্রেন কাঞ্চনপুর স্টেশনে ঢুকল। তখন সকাল 6:30 হবে। একটা ঠান্ডা কুয়াশা পুরো প্ল্যাটফর্ম জুড়ে নিজের মায়াময়ী আবেশ ছড়িয়ে রেখেছে। খুব ভোর বলে চারিদিক ফাঁকা, শুধু দূরে একটা কেরোসিন লণ্ঠনের আলো দুলছে। প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা একটা গাড়ির সন্ধানে মনোনিবেশ করলাম। যাই হোক, গরু টানা গাড়ি হলেও চলবে। কিছু সময় এদিক ওদিক খোঁজার পরে একজন গাড়োয়ানকে দেখলাম আমাদের দিকেই এগিয়ে আসছে। যাক, একটা হিললে হলো। টাকা পয়সার কৈবিত করে আমরা ওর গরুর গাড়ি নিয়ে রওনা হলাম। রাস্তা জুড়ে তখনও গভীর নীরবতা। জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছতে দেখলাম বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে, 5-6 জন কনস্টেবল আর আরও কিছু লোক জমায়েত হয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল। এ কি হলো কি এখানে? চিঠিতে সমিতের যে ভয় চোখে পড়েছিল ব্যোমকেশের, এটা কি তারই কোনো সংযোগ? গেটের কাছে এসে আমরা নেমে পড়তেই সমিত ছুটে এলো আমাদের দেখতে পেয়ে। ওর মুখ শুকনো, চোখ দুটো লাল, রাত ভোর না ঘুমানোর ছাপ। সে আমাদেরকে দেখে চিৎকার করে উঠল, তোরা এসেছিস, তোরা এসেছিস! ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, বাবা, বাবা, বাবা খুন হয়েছে। আমার হাত থেকে ব্যাগ প্রায় পড়ে যাচ্ছিল। যা, এর মধ্যে এত কিছু! কিন্তু আমি দেখলাম ব্যোমকেশের মুখে কোনো উত্তেজনা নেই, শুধু একটি গভীর স্থির দৃষ্টি, চোয়াল শক্ত। ব্যোমকেশ বলল, এমনটা কখন হলো? কাঁদো কাঁদো কণ্ঠে সমিত বলল, গত রাত ওই 12টার সময় লাইব্রেরিতে গুলির শব্দ, দরজা ভিতর থেকে বন্ধ। আমরা ভেঙে ঢুকে দেখি বাবা পড়ে আছেন চেয়ারের পাশে, মাথায় একটা গুলি, চারিদিকে রক্ত। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। সমিত আরও বলল, ব্যোমকেশবাবু, বাবা মৃত্যুর কয়েকদিন আগে আপনাকে ডাকতে চেয়েছিলেন, আমি তাই চিঠিটা পাঠাই, কিন্তু কেন ডাকতে চাইছিলেন আমি জানি না। এই কথা শুনে ব্যোমকেশের চোখে অদ্ভুত ঝিলিক দেখা গেল, যেন দুটো আলাদা ধাঁধা এক সূত্রে বাঁধা হচ্ছে ওর মাথার ভেতরে। ঠিক তখনই পুলিশ ইন্সপেক্টর আমাদের দেখে এগিয়ে এলো। একজন লম্বা কড়া চেহারার মানুষ, লক্ষণ ত্রিবেদী। ব্যোমকেশকে দেখে হাত মেলানোর ভঙ্গিতে বললেন, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? কি সৌভাগ্য আমার! আপনার কীর্তিকলাপের কথা বহুদিন ধরে শুনছি, আজ আপনার সাথে দেখা। কিন্তু পরিস্থিতিটা এমন, যাই হোক, আপনার সহায়তা পেলে খুনটার কিনারা দ্রুত হবে। আশা করি আপনি আমাদের সহযোগিতা করবেন। আসলে এই সমিতবাবু আমাকে বারবার বলছিলেন যে কলকাতা থেকে হয়তো আপনারা আসবেন, কিন্তু নিশ্চয়তা ছিল না, তাই এখনও ডেড বডি ফেলে রেখেছি। আর কিছুক্ষণ দেখে সরিয়ে নিতাম। প্রাথমিক সৌজন্য বিনিময় সেরে ব্যোমকেশ এবার খুব শান্ত গলায় বলল, মৃতদেহ দেখার দরকার আছে, ঘটনার ঘরটাও। আপনি খুব তৎপরভাবে কাজ করেছেন ইন্সপেক্টর। ইন্সপেক্টর মাথা নেড়ে আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন। লাইব্রেরির দরজাটা তখনও ভাঙা অবস্থায় অর্ধেক ঝুলে রয়েছে। ভিতরে ঢুকতেই মনে হলো একটা চাপা ভয় বাতাসে মিশে আছে। প্রমিত চৌধুরীকে
চেয়ারের পাশে শুইয়ে রাখা হয়েছে। তার কপালের ডান দিকে গুলির দাগ, চোখটা আধ খোলা, মেঝেতে আধ শুকনো রক্তের দাগ, যদিও এখনো তাজা রক্ত ওনার মাথার থেকে চুঁইয়ে পড়ছে। টেবিলের ওপরে কিছু চিঠি, অসমাপ্ত খাতা আর একটা কালো কালিদানি পড়ে। ব্যোমকেশ চারপাশ খুব মনোযোগ দিয়ে দেখছিল। সে খুব ধীরে ধীরে আমায় বলল, লক্ষ্য করো, ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই। এর দুটো অর্থ, হয় খুনি ঘরে ঢোকেনি, আর নয়তো খুনি চেনা কেউ। পিছনের জানলায় লোহার গ্রিল, কেউ ঢুকতে পারবে না, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে ব্যাপারটা খুব সহজ নয়। আমি তখনই বুঝলাম ব্যোমকেশের মাথায় বিশাল কিছু ঘুরছে। বাইরে বের হয়েই সমিত আমাদের হাত চেপে ধরল। ব্যোমকেশবাবু, দয়া করে বাবার খুনিকে বের করুন। এভাবে বাবার চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। ব্যোমকেশ তার কাঁধে হাত রাখল। চিন্তা করো না সমিত, আমার কাজ সত্য খুঁজে বের করা, আর আমি সেই পথ দেখে ফেলেছি। তারপর সে স্তব্ধ বাড়িটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই সুবিশাল অট্টালিকা, কি রহস্য সাজায় রেখেছ মোর আমন্ত্রণে। ঠিক সেই মুহূর্ত থেকেই যেন আসল তদন্ত শুরু হয়ে গেল। দেহ বাইরে নিয়ে যাওয়া হলে ব্যোমকেশ হাত পকেটে ঢুকিয়ে দাঁড়ালো। ইন্সপেক্টর তার দিকে এগিয়ে এসে খুব বিনয়ী ভঙ্গিতে বলল, আপনার মতামত কি ব্যোমকেশবাবু? প্রথম দৃষ্টিতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খুনটা খুব ঠান্ডা মাথায় করা হয়েছে। গুলি খুব অদ্ভুত জায়গা থেকে করা হয়েছে, কপালে। খুনি জমিদারের পরিচিত নাকি অপরিচিত লোক তা বলা সম্ভব হবে না। চোর, ডাকাত? কিন্তু তার আগে বলুন, সে পালালো কেমন করে? আর মানে ব্যাপারটা তো অবাস্তব হয়ে যাচ্ছে, তাই না? চোর হলে লড়াই হতো, শরীরের কোনো স্ক্র্যাচ নেই, এবং চোর কারোর কপালে এক গুলিতে খুন করে না। ভেতর থেকে দরজা বন্ধ করে নিজে বের হতে পারে না। কিন্তু তাই বলে তো এটাকে পিশাচের কাজ বলা যায় না ভায়া। আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, তাহলে আত্মহত্যা? ব্যোমকেশ একটু কড়া গলায় বলল, না, আত্মহত্যা নয়। আত্মহত্যায় লক্ষ্যবস্তু কপাল নয়। এভাবে কপালে গুলি করতে হলে প্র্যাকটিস লাগে। হাতকে এমনভাবে বাঁকাতে হয় যা ওই বৃদ্ধির পক্ষে করা সম্ভব নয়। আর শরীরের অবস্থান, চেয়ারের কোণ, টেবিলের ওপর কাগজ, সবই বলছে এটা খুন, আর খুব অতর্কিতে করা জটিল খুন। ইন্সপেক্টর বললেন, খুনি কি বাড়ির ভেতরের কেউ? কি মনে হয়? ব্যোমকেশ চোখ সরু করে বলল, আপনাকে তো আগেই বললাম, আমি সিদ্ধান্তে পৌঁছইনি। এইটুকু তদন্তে কিছু বলা যায় না। আপনি তবে এখানেই থাকুন, আপনার মতো করে তদন্ত চালিয়ে যান আপনি। আমরা সব রকম সহযোগিতা করব। কোনো দরকারে আমাকে খবর পাঠাবেন ব্যোমকেশবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। জমিদার বাড়ির পশ্চিম দিকের পুরনো অতিথিশালাটি আমাদের থাকার জায়গা। সকালটা আর বিশেষ কিছু করলাম না। দুপুরে খাবার দিয়ে যাওয়ার সময় সমিত আর কুশলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সমিত বারবার বলছিল, আপনারা না আসলে আমি যে কিছুই বুঝতাম না, দিশেহারা হয়ে যেতাম। বাবা কেন আপনাদের ডাকতে চেয়েছিল সেটা আমার মাথায় ঢুকছে না। শান্ত হও, কালকের মধ্যেই কিছু সূত্র পাবো হয়তো। আগে তো জেরা দরকার। খাবার সেরে ব্যোমকেশ শুয়ে পড়ল। আমি জানতাম এটা ওর বিশ্রামের সময় নয়। চোখ বন্ধ করলেও মাথার ভেতর
ওর লজিক, হিসেব, সন্দেহ সব কিছুই চলতেই থাকে। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া কি ভাবছো? ব্যোমকেশ চোখ খুলল না, অমনভাবেই বলল, খুনি বাড়ির কেউ কিনা আগে বুঝতে হবে, তবে তাদের আচরণ আরো গভীরভাবে লক্ষ্য করা দরকার। আজ বিকেলে সৎকারে সবাইকে দেখব, কিছুটা ধারণা তো তা থেকেই আমি করতে পারবো বলে মনে হয়। বিকেলের সূর্য যখন সোনালি আলো ফেলছে, তখন কাঞ্চনপুরের প্রায় পুরো গ্রাম জমিদার বাড়ির সামনে জমে গিয়েছে। প্রমিত চৌধুরীর সৎকারের আয়োজন চলছে। চৌধুরীদের গাম্ভীর্যপূর্ণ ঐতিহ্য এখনও বয়ে যাচ্ছে মানুষের আচরণ ধারায়। সুমিত কাঁদছিল। তার ভাই রমিতের মুখে অদ্ভুত একটা সতর্কতা। সুমিতের স্ত্রী কুশলা একদম অসহায় ভেঙে পড়েছে। রমিতের স্ত্রী সুজয়া চোখ মুছছে, কিন্তু চোখে ভয়। আর ইন্দ্রাণী, সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, মুখে কোনো অভিব্যক্তি নেই। এদের পরিচয় পরে আরও সবিস্তারে পাবেন পাঠকরা। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম, সে সবার আচরণ ধীরে ধীরে নিজ মনে লিপিবদ্ধ করছে। কাদের চোখ কার দিকে যাচ্ছে, কার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, কার মুখ ভেঙে যাচ্ছে, আর কার মুখ স্থির, সবই সে যেন একেবারে গিলে খাচ্ছে। সৎকারের দৃশ্যটা দেখে ব্যোমকেশ বলল, লক্ষ্য করেছ, কেউ কেউ মানুষের মৃত্যুতে কাঁদে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে। এখানে দুই রকমই আছে। কার মনে কি চলছে এটা জানি না, এই বলেই পৃথিবীটা খুব সুন্দর। কার কোনটা সেটা কি বোঝা গেল ভাইয়া? ব্যোমকেশ মৃদু হেসে বলল, না হে লেখক, সবাই যেন মুখোশের আড়ালে। কাঞ্চনপুরের চৌধুরী বাড়িটা ঠিক জমিদারি আমলের সেই পুরনো বিশালত্ব নিয়ে এখনও দাঁড়িয়ে আছে। উঁচু খিলান, লোহার ঝুল বারান্দা আর লাল রঙের দীর্ঘ বারান্দা, যেন সময়ের ভেতর আটকে থাকা এক টুকরো ইতিহাস। কিন্তু এই বিশাল বাড়িটা এখন ভর করে আছে কেবল ৫-৬ জন মানুষ। তাদের প্রত্যেকের চোখে আলাদা আলাদা ছায়া, আর প্রত্যেকের মধ্যে যেন একটা চেপে রাখা দুঃখ, ভয় বা অবদমিত অস্থিরতা। এই বাড়ির চরিত্রগুলো বেশ রঙিন। জমিদার প্রমিতের বড় ছেলে হলো সমিত, বয়স ৩১, আমার কলেজের বন্ধু। চিরকাল কাম স্টেডি স্বভাব। বাবার সহায়তায় কাঠের ব্যবসা করে, যদিও এখন ব্যবসার দিনকাল ভালো নয় বলেই শুনলাম। সমিতের মুখে মলিনতা আছে, কিন্তু তার চোখে একটা গভীর বিষণ্ণতা, যা সত্যি শোকের ছায়া দেখায়। তবে আবার সেই চোখের ভেতরে কোথাও একটা ছায়া, যেন সমিত নিজেও কিছু জানে, কিন্তু তা বলতে ভয় পাচ্ছে। সমিতের স্ত্রী কুশলা, বয়স খুব জোর ২৫, চুপচাপ, বোকা সিধে, ঘর কন্যায় ডুবে থাকা এক তরুণী। প্রথম দেখাতেই বুঝলাম এমন ধরনের মানুষ খুন বা ষড়যন্ত্রের ধারে কাছে যায় না। নিজের জগৎ বলতে স্বামী আর শ্বশুর, এইটুকুই। শ্বশুরের মৃত্যুতে যে সবচেয়ে বেশি কেঁদেছিল সে এই কুশলাই। ব্যোমকেশ তাকে দেখে আমাকে আলাদা করে বলেছিল, এই মেয়েকে সন্দেহ করার দরকার নেই। একে দেখে আমার কেমন মনে হয় জানো ভাইয়া, হয়তো বকা দিলে এক্ষুনি কেঁদে ফেলবে বেচারি। জমিদারের ছোট ছেলে রমিত, বয়স ২৬ কিংবা ২৭। সমিতের সম্পূর্ণ বিপরীত স্বভাব। চৌখস, তিরিক্ষিমি মেজাজ, অস্থির চোখ, গায়ের জোশ প্রচুর, কিন্তু ভিতরে ভয় লুকোনো। জুয়ায় টাকা উড়ানোর অভ্যাস আছে বলে শুনেছি,
গ্রামের লোকেদের মুখেই। দেখে মনে হয় ছেলেটা মিথ্যে বলতে পারে, কিন্তু চোখের ভেতর একটা দাম্পত্যহিংসী চাপা ভাব লুকিয়ে রাখতে পারে না। যার চোখে লোভ থাকে সেই চোখ চিনতে ব্যোমকেশ সময় নেয় না। রমিতের স্ত্রী সুজয়া সুন্দরী, কিন্তু চোখে একটা ভয়। বুঝলাম সেই ভয় আর কিছুর নয়, তার স্বামীরই। মেয়েটা যেন কিছু একটা বলতে চায়, কিন্তু ভয় পাচ্ছে। রমিত কাছে আসলেই ওর শরীর শক্ত হয়ে ওঠে। এই ধরনের শরীরী ভাষা বুঝতে ব্যোমকেশের কখনো ভুল হয় না। মেয়েটা আমারও নজরে এসেছে বেশ ভালো করেই। এবার রইল বাকি একজন, মানে ইন্দ্রাণী। ইন্দ্রাণী জমিদারের প্রয়াত ভাইয়ের মেয়ে। ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকে। এখন বয়স দেখে মনে হয় 23-24 হবে। চালাক, চাপা, তীক্ষ্ণ বুদ্ধির মেয়ে। কথা কম বলে, কিন্তু প্রতিটা শব্দের ওজন আছে। যদিও ওর সঙ্গে আমার বা ব্যোমকেশের এখনো তেমন কথা হয়নি, কিন্তু ওর কথা শুনেই ওর ব্যক্তিত্ব যাচাই করাই যায়। আমার মনে হয়েছিল বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য এই ইন্দ্রাণী আর রমিত। ব্যোমকেশ প্রথম দিনই আমাকে ইন্দ্রাণী মেয়েটার সম্পর্কে বলেছিল, ওর চোখের মধ্যে অনেক চাপা সত্যি আছে অজিত, যে সত্যি বলতে চায় না, কিন্তু লুকিয়েও রাখতে পারছে না। কোনো কিছু যেন ওকে গ্রাস করছে। 2-3 জন স্থায়ী কাজের লোক আছে এই বাড়িতে। মাঝবয়সী রান্নার লোক, এক বৃদ্ধা ঘরদোর পরিষ্কার করা মহিলা, আর রান্না দেখে সে, আর একজন চৌকিদার। বৃদ্ধা মহিলার চোখে একটা চিরচেনা দুঃখ দেখেছিলাম, যেন বহুদিন ধরে সে বাড়ির খুব গোপন কিছু দেখে এসেছে, যদিও সেটাকে আমল দিইনি। এই 6-7 জন মানুষই জমিদার বাড়ির বাসিন্দা, কিন্তু তাদের প্রত্যেকের চোখে ভিন্ন ভিন্ন গল্প। ব্যোমকেশ বলেছিল, খুন করার মোটিভ এ বাড়িতে ছড়ানো আছে। বেশ কয়েকজন স্ট্রং মোটিভ আছে, কিন্তু খুনি কেবল একজন, কিন্তু ছায়া অনেকগুলো। পূর্ব রাতের আতঙ্ক আর সারা দিনের ক্লান্তি মিলেমিশে জমিদার বাড়ির ভেতর একটা অদ্ভুত চাপা নীরবতা তৈরি করেছিল। খুনের ঘটনার পর পুলিশের পদচারণা, কথাবার্তা, দৌড়ঝাঁপ সবই এখন কমে এসেছে। দুপুরে জমিদার প্রমিত বাবুর লাশ দাহ হয়ে গিয়েছে। বাড়ির সবাই একেবারে নিস্তব্ধ, কিন্তু ব্যোমকেশ ভায়ার চোখে সেই শান্ত ঝড়টা এখন আরও স্পষ্ট। সে খুনের তদন্তের গভীরে ঝাঁপ দিয়েছে। আমারও মনের ভেতর চাপা উত্তেজনা। পরদিন সকালবেলা জমিদার বাড়ির দক্ষিণের বারান্দার ছোট ঘরটায় বসে জেরা শুরু হলো। ঘরে ইন্সপেক্টর ত্রিবেদী, ব্যোমকেশ আর আমি নোট নিচ্ছিলাম। ঘরটা খোলামেলা, বাইরে তেঁতুল গাছের ছায়া পড়ে মেঝে অন্ধকার উজ্জ্বল হয়ে আছে। সমিতকে ডাকা হয়েছে প্রথমে। সমিত ঘরে ঢুকতেই দেখলাম একটা রাতেই ছেলেটা যেন 5-5টা বছর বুড়িয়ে গিয়েছে। চোখ লাল, মুখ শুকনো, কাঁধ নুয়ে আছে, কিন্তু নজরটা ভীষণ সতর্ক, যেন নিজের প্রতিটা শব্দ ভেবে ভেবে বের করবে সে। যদিও সে আমার বন্ধু, কিন্তু ব্যোমকেশের কাছেই শিখেছি যে সত্য খুঁজে বের করার কাজে আবেগের কোনো জায়গা নেই। ব্যোমকেশ চেয়ার টেনে বলল, বসো সমিত। সমিত ধীরে ধীরে বসল। আমি ঠিক পাশেই নোট নিচ্ছি। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, সমিত, তুমি চিঠিতে লিখেছিলে তোমার বাবা আমাকে ডেকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু কেন সেটা তুমি জানো না। এটা একটু বিস্তারে বলো তো আমায়। সমিত একটু চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ঠিক তাই। বাবা হঠাৎ করে খুবই চিন্তায় ছিলেন। কয়েকদিন ধরে কারো সঙ্গে ঠিকমতো
কথা বলছিলেন না, আমাদের থেকেও যেন কিছু লুকোচ্ছিলেন। আমি একদিন জিজ্ঞেস করতেই বললেন, তোমার কলকাতার বন্ধুটাকে ডাকো, কি যেন নাম, অজিত। হ্যাঁ হ্যাঁ, অজিত, ওর সাথে ওই গোয়েন্দাকেও আসতে বলো, ব্যোমকেশ। আমি তার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কেন তা বাবা বলেননি। ব্যোমকেশের মুখের ভঙ্গিতে কোনো বদল নেই। আচ্ছা বেশ, আমায় এবার বলো, তোমার আর তোমার বাবার সম্পর্ক কেমন ছিল? কেন? খুবই ভালো। বাবা কঠোর মানুষ ছিলেন না। ব্যবসায় আমি তাকে যথাসাধ্য সাহায্য করতাম, উনি আমাকে খুব বিশ্বাস করতেন। সমিতের কথাগুলো ঠিকই লাগছিল আমার, কিন্তু ব্যোমকেশের চোখে দেখলাম সন্দেহের ক্ষীণ রেখা। ওর মাথায় কি চলছে কি জানি। ব্যোমকেশ একটু গলা খাঁকারে দিয়ে বলল, তোমার ব্যক্তিগত ব্যবসা কেমন চলছে? এই আকস্মিক প্রশ্নে সমিত গেল হকচকিয়ে, তার গলা কেঁপে উঠল। মানে সাধারণ ভাবেই চলছে। সাধারণ মানে ক্ষতি হচ্ছে, তাই না? সমিত থম মেরে বসে রইল। কয়েক সেকেন্ড পরে মাথা নিচু করে বলল, হ্যাঁ, কিছু সমস্যা চলছে। কাঠের বাজার ভালো নেই, কয়েকটা বড় চুক্তি বাতিল হয়েছে, দেনাও হয়েছে কিছু। আমি বুঝলাম ব্যোমকেশ ঠিক জায়গাতেই আঙুল রেখেছে। আমি বুঝলাম অজিতেশ ঠিক জায়গাতেই আঙুল রেখেছে। ও এখান থেকে দরকারি কোনো তথ্য বের করতে চায়, কিন্তু সমিত কি খুন করতে পারে? সেই সমিত যে কিনা কলেজে সব ঝামেলা এড়িয়ে চলতো। এটা ভাবতেই আমার খটকা লাগলো। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, এই আর্থিক চাপ নিয়ে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলেছিলে? একবারই, কিন্তু উনি বলেছিলেন, নিজের সমস্যাটা নিজে সামলাও, আমি বারবার বাঁচাতে পারবো না, যদি আমি না থাকি তখন কি করবে? ব্যোমকেশ চোখ সরু করল। তুমি কি তখন রেগে গিয়েছিলে? কোনো বাকি বাদবিতণ্ডা হয়েছিল? না, মানে হ্যাঁ, একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু রাগ। বাবা তো আমাকে সবসময় ভালোবাসতেন, উনি চাইতেন আমি নিজের পায়ে দাঁড়াই। সমিতের কথাগুলো আবেগের, কিন্তু তাতে নিজেকে রক্ষার একটা চেষ্টা স্পষ্ট। ব্যোমকেশ এবার সরাসরি জিজ্ঞেস করল, খুনটায় গুলি চালানো হয়েছে ঠিক রাত 12টায়। তুমি তখন কোথায় ছিলে? আমি আমি আমার ঘরেই ছিলাম। আমার স্ত্রী কুশলা তখনও জেগেছিল, সে বলতে পারবে। ব্যোমকেশ মাথা নাড়াল। আচ্ছা, তোমার স্ত্রী তো মনে হয় নিচে আছে, ওনাকে এরপর ডেকে দিও, কেমন? আমি খেয়াল করলাম সমিতের কপালে হালকা ঘাম জমেছে। তোমার বাবার কি কোনো শত্রু ছিল? কারোর সঙ্গে বিরোধ, দেনা, জমি মামলা, এরকম কিছু? এবার সমিত একটুখানি ভেবে বলল, না, একদমই না। বাবা খুব শান্ত, শিক্ষিত, ভদ্র মানুষ ছিলেন, এরকম শত্রু তৈরি করার মানুষ নন। ব্যোমকেশ ঠোঁট কামড়ালো, যেন কথাটার সঙ্গে একেবারেই ও একমত হতে পারছে না। যদিও ওর এমন মনোভাবের কারণ আমি অনুমান করতে পারলাম না। ব্যোমকেশ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল সমিতের দিকে, তারপর বলল, তোমার বাবা কি কারোর সঙ্গে নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ করছিলেন? সমিতের মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল। সে এবার বলল, একবার বাবা বলেছিলেন কিছু লোক তার সঙ্গে দেখা করতে আসে মাঝে মাঝে, কিন্তু সেসব বিষয় উনি আমাকে কিছুই খুলে বলেননি। আমি জানতাম না তারা কারা। বাবা বলতেন বাড়ির লোকরা বুঝবে না।
ব্যোমকেশের চোখ তখন যেন ছুরি হয়ে উঠেছে। লোকগুলো কেমন, মানে বিদেশি, দেশি, ব্যবসায়ী, কোনো ধারণা আছে তোমার? জানি না, তবে বাবা খুব বিরক্ত ছিলেন। কয়েকদিন ধরে একা একা চিন্তায় থাকতেন। হঠাৎ ব্যোমকেশ বলল, সমীর, তুমি কি মনে করো তোমার বাবা আত্মহত্যা করেছেন? সমিত রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সে এই প্রশ্নে স্পষ্ট বিরক্ত। না, অসম্ভব। বাবা এরকম মানুষ নন। কেউ খুন করেছে, কেউ। ব্যোমকেশ ইশারায় তাকে আবার বসতে বলল। সমিতের এই প্রতিক্রিয়াটা খাঁটি ছিল। আমি নিজেও সেটা বুঝলাম। ব্যোমকেশও বুঝেছে। তাই ব্যোমকেশ বলল, সমীর, তোমাকে একটা কথাই বলি। তুমি চাপের মধ্যে আছো, ব্যবসা খারাপ, দেনা আছে, বাবার সাহায্য না পেয়ে রাগ হয়েছিল তুমি, কিন্তু তোমার চোখ বলছে তুমি খুনি নও। সমিত মাথা নিচু করে চোখ মুছল। আস্তে আস্তে বলল, আমি বাবাকে ভালোবাসতাম। শপথ করে বলছি, আমি ওনাকে খুনি, মানে আমি ওনার খুনি নই। আমি তার কাঁপা কণ্ঠ শুনে সত্যি অনুভব করলাম যে ছেলেটা নিজের মতো করে সত্যিই বলছে। হঠাৎ ব্যোমকেশ এবার জিজ্ঞেস করল, ইন্দ্রাণী সম্পর্কে তুমি কি জানো? সমিত একটু অপ্রস্তুত হয়ে বলল, ও শান্ত, চাপা, কিন্তু খারাপ নয়। অনেক কিছু নিজের মধ্যে রাখে। বাবার খুব প্রিয় ছিল। তোমার বাবার কি ওর ওপর বিশেষ স্নেহ ছিল? সমিত মাথা নেড়ে বলল, হ্যাঁ, হয়তো বাবা ওকে নিজের মেয়ের মতোই ভাবতেন। কাকু কাকিমা দুর্ঘটনায় চলে যাবার পর থেকেই ও আমার বাবার কাছেই মানুষ। ব্যোমকেশের চোখে আবার সেই অদ্ভুত ঝিলিক। জেরা এবার প্রায় শেষের দিকে। ব্যোমকেশ বলল, সুমিত, তোমাকে আমি সন্দেহ করব এটা স্বাভাবিক। তোমার মোটিভ আছে, দেনা, ব্যবসা ভেঙে পড়া, কিন্তু তোমার বর্ণনা, চোখের ভাব, বাবার সম্পর্কের আবেগ, এতগুলোর মধ্যে কোথাও খুনির আত্মবিশ্বাস নেই। তুমি যদি অপরাধী হতে তবে এতটা ভেঙে পড়তে না। সমিত চোখ নামিয়ে দীর্ঘক্ষণ চুপ রইল। তারপর মৃদু গলায় বলল, ব্যোমকেশ বাবু, যে আমার বাবাকে খুন করেছে, সে যেই হোক, তাকে খুঁজে দিন। আমি তাকে শাস্তি দিতে চাই। ও কথাটা এমনভাবে বলল যে আমার শরীরটা কেমন শিউরে উঠল। সমিত চলে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, তোমার কি মনে হয়? সে জানলার বাইরে তাকিয়ে ধীরে বলল, সুমিত, তুমি খুনি নও। খুনি বাড়ির মানুষ হতেও পারে, আবার নাও হতে পারে। খুনি হয়তো সেই লোক যাকে এই মুহূর্তে সবচেয়ে নির্দোষ বলে মনে হচ্ছে। এই কথা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে এলো। সমিতের জেরা শেষ হতেই ব্যোমকেশ আমাকে ইশারা করল পরের জনকে আনতে। আমি বাইরে গিয়ে দেখলাম দরজার সামনে চুপচাপ বসে আছে সমিতের স্ত্রী কুশলা। হাতে আঁচল পেঁচিয়ে ধরে আছে, যেন আঁচলটাই তার একমাত্র ভরসা। আমি তাকে ডাকতেই মেয়েটা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ভেতরে এসে বসল, কিন্তু বসার পরেও তার হাত কাঁপছিল। সে এমনভাবে চেয়ারে বসল যেন ভয়ের চোটে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। ব্যোমকেশ খুব নরম গলায় ওকে বলল, ভয় পেও না কুশলা, আমরা শুধু কয়েকটা কথা বলবো। আমায় বলো, তোমার কোনো দোষ নেই, এটুকু তুমি জানো, তাই না? কুশলা মাথা নেড়ে সম্মতি দিল। তার কণ্ঠ যেন প্রায় শোনাই যায় না। দোষ? আমি না, কিছু জানি না, কিছু জানি না। ব্যোমকেশ
প্রথম প্রশ্ন করল। আমায় বলো, তোমার শ্বশুর প্রমিত বাবুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? কুশলা একটু মাথা তুলে বলল, খুবই ভালো। উনি আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। আমি হাত ধরে রান্নাবাটির অনেক কিছু শিখেছি ওনার। উনি কখনো রাগারাগি করেননি। তার চোখে জল এসে গেল। ওর এই শোকটা সাজানো নয়, আমি বুঝলাম। ব্যোমকেশ দৃষ্টি নরম করে বলল, খুনের খবর শোনার পর তুমি সবচেয়ে বেশি কেঁদেছিলে, আমি দেখেছি। কুশলা 2 হাত দিয়ে মুখ চাপা দিল। আমি বিশ্বাস করতে পারছি না, এমন ভালো একটা মানুষ। ব্যোমকেশ তাকে কিছুক্ষণ সময় দিল। কুশলা নিজেকে সামলাবার চেষ্টা করছে। এবার ব্যোমকেশ সরাসরি প্রশ্ন করল, গতরাত ঠিক 12টার সময় তুমি কোথায় ছিলে? মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, আমি আমার ঘরেই ছিলাম, সমিত ছিল। আমরা গুলির শব্দ শুনেই দৌড়ে বেরিয়েছি। খুব জোরে শব্দ হয়েছিল। তোমাদের ঘর থেকে লাইব্রেরিতে যেতে কতক্ষণ লাগে? 1 মিনিট হবে। যখন গুলির শব্দ হলো তখন কি সমিত তোমার পাশে ছিল? কুশলা একটু ভেবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, মানে ঠিক পাশেই না, মানে আমার মনে হয় দরজার দিকে যাচ্ছিল। ব্যোমকেশ থেমে গেল। তার চোখে সেই অদ্ভুত তীক্ষ্ণতা দেখা গেল, কিন্তু সেটা ঠিক যে সন্দেহের ইঙ্গিত তা বলবো না। আমি নোটে লিখলাম, আলিবাই সঠিক, কিন্তু দুর্বল দুর্বল একটা ভাব আছে। ব্যোমকেশ এবার ধীরে ধীরে ওকে বলল, সমিত আর তার বাবার সম্পর্ক কেমন ছিল? তাদের কি নিয়মিত কথা হতো? কুশলা যেন এবার একটু নিশ্চিন্ত মনে উত্তর দিল, ভালোই ছিল, তবে কয়েকদিন ধরে কিছু একটা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছিল। সমিত একটু চিন্তায় ছিল, আবার আমার শ্বশুর মশাইও। সমিত কি তোমায় কারণ বলেছিল ব্যবসার ব্যাপার? কুশলা মাথা নেড়ে বলল, না, আমাকে এসব বলে না, তবে আমি শুনেছি ওর ব্যবসায় একটু সমস্যা হচ্ছিল। ব্যোমকেশ ওকে সরাসরি জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় সমিত তার বাবাকে খুন করতে পারে? প্রশ্নটা শুনে কুশলা ভয় পেয়ে যেন লাফিয়ে উঠল। না, কখনো নয়। ও বাবাকে খুব সম্মান করে, ও এরকম করতেই পারে না। ব্যোমকেশ ওকে শান্ত হয়ে বসতে বলল, কিন্তু ওর ভয়টা সত্যিই ছিল। ও স্বামীকেও খুব ভালোবাসে। ব্যোমকেশ কয়েকটা দ্রুত প্রশ্ন করল, প্রমিত সে কেমন? অস্থির মেজাজে, মাঝে মাঝে খুব রেগে যায়, তবে খারাপ মানুষ নয়, আমাকে খুব ভালোবাসে। সুজয়া কেমন? ও ভীষণ চাপা, রমিতের ভয় পায়। আসলে রমিত মাঝে মাঝে খুব অশান্তি করে অকারণে। ইন্দ্রাণী? এই প্রশ্নে কুশলা হঠাৎ থামল। তার চোখে অস্বস্তি, তাও আমতা আমতা করে বলল, ও খুব বুদ্ধিমতী, কখনো বোঝা যায় না ও কি ভাবছে। তবে মেয়েটা খুব ভালো, একেবারে আমাদের আপন বোন। দেখলাম ব্যোমকেশ খুব মনোযোগ দিয়ে এই উত্তরটা শুনল। তারপর ব্যোমকেশ বলল, তোমার শ্বশুরের কোনো শত্রু ছিল? কুশলা মাথা নেড়ে বলল, না, আমার জানা নেই। তবে উনি কারোর সঙ্গে রাগ করে থাকেন না, তবে কয়েকদিন ধরে খুবই চিন্তিত ছিলেন। ব্যোমকেশ দ্রুত জিজ্ঞেস করল, কেন? সে বিষয়ে কি উনি তোমাকে কিছু বলেছিলেন? জানি না, কিন্তু উনি রাতে অনেকক্ষণ লাইব্রেরিতে একা বসে থাকতেন, যেন কাউকে ভয় করতেন অথবা কারোর কথা ভাবছিলেন। ব্যোমকেশের চোখে সেই ঝিলিক, যেন সে যা শুনতে চেয়েছিল পেয়েছে।
গত কয়েকদিনে কোনো অচেনা লোক দেখেছো? কুশলা প্রথমে মাথা নেড়েছিল, না। কিন্তু ঠিক তারপরেই থেমে গিয়ে বলল, একবার 2-3 দিন আগে পেছনের দিকের বাগানে একজনকে দেখেছিলাম। চেনা নয়, কিন্তু ভেবেছিলাম হয়তো রমিতের কোনো বন্ধু। ওর সাথে দেখা করতে কয়েকজন আসতো। ব্যোমকেশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি মুখটা মনে করতে পারো? না না, খুব দূর থেকেই দেখেছিলাম। কিন্তু তার চোখ বলছিল সে আরও কিছু জানে, বলছে না। কুশলা বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশকে বললাম, ও তো একটা নিরীহ মেয়ে মানুষ, কি ভাবছো ওকে নিয়ে? হ্যাঁ, দোষ নেই তার, কিন্তু সে এমন কিছু দেখেছে যা সে নিজেও বুঝতে পারেনি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে কুশলার কথায় তুমি কি বুঝলে? দুটো বিষয়। সমিতের অ্যালিবাই ঠিক আছে, খুনের কয়েকদিন আগে বাড়ির পেছনে অজানা কাউকে দেখা গেছে, এটাই সবচেয়ে বিপজ্জনক তথ্য। তার চোখে এবার চিন্তার নতুন দ্বীপ জ্বলে উঠল। এই খুন শুধু পারিবারিক নয় মনে হচ্ছে, এর মধ্যে বাইরের এক ছায়াও আছে, কিন্তু যোগাযোগটা ঠিক কি সেইটা এখনো জানি না। কুশলা বেরিয়ে যেতেই ব্যোমকেশ গভীর একটা শ্বাস ফেলল। তার চোখে সেই অদ্ভুত স্থিরতা যা দেখে আমি সবসময় বুঝি ও এখন আসল খেলায় নামতে প্রস্তুত। ইন্সপেক্টর ত্রিবেদীকে ইশারা করা হলো। রমিত চৌধুরীকে ভেতরে পাঠান। রমিত যখন ঘরে ঢুকল তার ভঙ্গিটাই ছিল বিরক্ত, তাচ্ছিল্যপূর্ণ, যেন তাকে জেরা করা মানে তার অপমান করা। সে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল প্রথমেই। আমি মনে মনে বললাম, চরিত্রগত সন্দেহ চিহ্ন 1। বসুন। রমিত চেয়ার টেনে বসল, কিন্তু তার দুই চোখে অস্থিরতা, একটা নিয়ন্ত্রণহীন রাগ, দমিয়ে রাখার প্রাণপণ চেষ্টা। তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল রমিত? রমিত কাঁধ ঝাঁকালো, তারপর একটা অদ্ভুত ভঙ্গিতে বলল, যেমন হয়, খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না। বাবা একটু একরোখা মানুষ ছিলেন, সব কিছু ওনার মতো করে চলতে হবে, এইটাই। ব্যোমকেশ এবার মৃদু হাসল, তারপর বলল, অর্থাৎ তুমি স্বাধীনতা চাইতে, আর বাবা সেটা দিতে চাইতেন না, তাই তো? রমিত চোখ ছোট করল, কিন্তু বলল না একটা কথাও। ব্যোমকেশ আবার শান্ত গলায় বলল, মানুষ স্বাধীন হতে চায়, এটা স্বাভাবিক, কিন্তু তাকে সে কাজে বাধা দিলে কি তাকে খুন করবে? আমি দেখলাম ব্যোমকেশের কথাগুলো রমিতের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা কখনোই নিরাপদ লক্ষণ নয়। ব্যোমকেশ এবার চোখ তুলে সরাসরি প্রশ্ন ছুড়ল রমিতের দিকে। তুমি কি জুয়া খেলো? রমিত চমকে উঠল। কে বলল? কারা বলছে আমায় নিয়ে এসব? তোমার কথার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, আর তাছাড়া গ্রামের 3 জন আলাদা আলাদা করে একই কথা বলেছে। রমিত এবার স্পষ্ট অস্বস্তিতে। হ্যাঁ, মাঝে মধ্যে খেলি, কিন্তু সেটা কোনো অপরাধ নয়। মাঝে মধ্যে নয়, নিয়মিত। আর জুয়ার টাকা তুমি হারিয়েছো প্রচুর, দেনা হয়েছে প্রায় 1 লাখের মতো, এটা কি ঠিক? আর এ কথা কি অস্বীকার করতে পারবে তুমি? রমিত চোখ নামিয়ে নরম গলায় বলল, হয়েছে, কিন্তু বাবা তা জানতেন না। জানলে হয়তো রেগে যেতেন, তাই না? রমিত মাথা নেড়ে বলল, হ্যাঁ, খুব রাগী ছিলেন, আর টাকা দিতে চাইতেন না আমাকে। ব্যোমকেশ চুপ করে রইল কয়েক মুহূর্ত। আমার মনে হলো রমিত ইতিমধ্যেই নিজের উপর লজ্জায় আস্তে আস্তে ভেঙে পড়ছে। খুনের সময় গত রাত 12টায় তুমি কোথায় ছিলে?
আমার ঘরে। অত রাতে আর কোথায় থাকবো? বেশ বেশ বেশ, কিন্তু কে প্রমাণ করবে? অ্যালিবাই কি? আমার স্ত্রী সুজয়া, আমরা একসাথে ছিলাম। ওকে আপনি জিজ্ঞেস করলেই সব তথ্য পাবেন। ব্যোমকেশ একটু এগিয়ে এসে বলল। সুজয়া তোমাকে ভয় পায়? রমিত এবার সত্যিই হাঁপিয়ে উঠল, তার মুখে লুকোতে না পারা বিদ্বেষ। সে বলল, কেউ ভয় পায় কি পায় না, এর সঙ্গে খুনের কি যোগ? ব্যোমকেশ ধীরে ধীরে বলল, যোগ আছে। যে স্ত্রী স্বামীর অত্যাচারে ভীত, সে সত্যি কথা বলার সাহস পায় না। সুতরাং তোমার অ্যালিবাই অটুট নয়। আপনি কি আমাকে খুনি ভাবছেন? হ্যাঁ, আমি ভাবছি যে কারোর মতো তুমিও সন্দেহের মধ্যে আছো। তুমিও আমার সাসপেক্ট। তারপর থেমে বলল, তোমার আর্থিক লোভ, দেনা, স্বভাব সবই তোমার বাবা কিছুদিন ধরে চিহ্নিত করেছিলেন। এটাই তোমার মোটিভের দিকে ইঙ্গিত করছে। রমিত ঠোঁট কামড়ালো। ব্যোমকেশ এবার কোমল স্বরে বলল, এ কথা কি তুমি জানো? রমিত একটু থেমে মাথা নেড়ে বলল, হ্যাঁ, দেখতাম দেখতাম উনি রাতে লাইব্রেরিতে একা বসে থাকতেন, কিছু কাগজপত্র দেখতেন, মাঝে মাঝে কারোর সঙ্গে টেলিফোনে কথাও বলতেন। টেলিফোন? কার সঙ্গে জানা আছে? না, জানতাম না। কে বা কারা সেই নিয়ে বাবা কিছু বলেন উনি। আমি কিছু জিজ্ঞেস করতে গেলেই বাবা বলতেন, এগুলো আমার বোঝার কাজ নয়। এরপর রমিতের স্বরে খানিক উত্তেজনা। হয়তো ওই লোকটাই বাবাকে খুন করেছে। লোকটা কে? তুমি চেনো তাকে? রমিত চুপ। বুঝলাম সে নিজেও জানে না। ব্যোমকেশ এবার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল, তুমি কি সম্প্রতি বাড়ির আশেপাশে কোনো অচেনা লোক দেখেছো? রমিত চোখ উল্টে বলল, হতে পারে, ব্যবসার লোকজন, কাগজপত্র আনতে লোক আসে। ব্যোমকেশ সরাসরি ওর কথা কেটে বলল, মিথ্যে। তুমি যাকে দেখেছিলে সে কোনো ব্যবসায়ী না। রমিত এবার চমকে উঠল। আপনি কিভাবে জানেন? তোমার মুখ, ওই মুখই বলে দেয় যে তোমার কথা মিথ্যে। ছেলেটা প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছে, চোখ সরিয়ে নিচ্ছে, ঠোঁট শুকিয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই বলতে চাইছে না। এবার আমার চমকে ওঠার পালা, কারণ হঠাৎই ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, ইন্দ্রাণী সম্পর্কে তোমার কি মত? রমিত কিছুটা ভেবে উত্তর দিল, ও নিজের মতোই থাকে, কারোর সঙ্গে মেশে না। বাবার সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল, তাই না? রমিত মুখ বন্ধ করে রইল। তার চোখে আমি প্রথমবার একটা ঈর্ষা আক্রোশের ছায়া দেখলাম। হ্যাঁ, বাবা ওকে খুব ভালোবাসতেন, অনেক বেশি, হয়তো দরকারের চেয়েও একটু বেশি। আমি ভিতরেই হাসলাম। এটা ঈর্ষা, স্পষ্ট ঈর্ষা। এই কথা দিয়েই রমিতের জেরা শেষ। রমিত বেরিয়ে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, তোমার কি মনে হয় একে নিয়ে? রমিত বিপজ্জনক স্বভাবের। তার মোটিভও আছে, দেনা, লোভ, সংযমহীনতা। কিন্তু কিন্তু কি? সে খুনি নয়। খুনি নম্র, বুদ্ধিমান, নিজের অস্তিত্ব লুকিয়ে চলা মানুষ নয়। রমিতের মধ্যে সেই ছায়া নেই। আমি মাথা নেড়ে বললাম, তাহলে? ব্যোমকেশ চুরুট ধরিয়ে জানলার বাইরে তাকালো। এই বাড়ির খুন লোভে নয়, বদলাতে থাকা সময় আর গোপন চক্রের ছোঁয়া। রমিত ব্যক্তি হিসাবে বিপজ্জনক, কিন্তু সে সেই ছায়ার অন্তর্গত নয়। তার চোখ হঠাৎ সরু হয়ে এলো। এখন আসল খেলোয়াড়কে ডাকতে হবে, ইন্দ্রাণীকে। রমিত ঘর থেকে বেরিয়ে যেতেই
বাতাসের ভিতর একটা দম বন্ধ চাপা পরিবেশ তৈরি হলো। ছেলেটা ঘরের দরজা বন্ধ হওয়ার আগেই দাঁত চেপে কেমন একটা শব্দ করেছিল। সে রাগের কম্পন এখনো বাতাসে টিকে আছে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখতে পেলাম। সুজয়া, রমিতের স্ত্রী। বয়স 24, কিন্তু মুখশ্রী যেন অনেক বড় কোনো দুঃখের ভারে ঝুলে গিয়েছে। চোখ দুটো তলায় ডোবা, ঠোঁট কাঁপছে সামান্য। আমি তাকে ডেকে ভেতরে আনতেই বুঝলাম এই মেয়েটা ভয়কে বুকে চাপা দিয়ে বাঁচতে শিখেছে। সুজয়া ভেতরে এসে নরম গলায় বলল, আমি বসবো? ব্যোমকেশ কোমল স্বরে বলল, হ্যাঁ, বসো, ভয় পেও না। সে ধীরে ধীরে বসল। চেয়ারের হাতলে 2 হাত এমনভাবে চেপে ধরেছে যেন হাতলটাকেই আঁকড়ে ধরে সে বাঁচতে চাইছে। ব্যোমকেশ সরাসরি কথায় ঢুকল না। তার স্বর শান্ত, প্রায় ফিসফাস। তোমায় খুব ভীত দেখাচ্ছে সুজয়া, কোনো সমস্যা? মেয়েটা মাথা নিচু করেই বলল। না। তারপর একটু থেমে যেন ভেতর থেকে শব্দটা বের করতে কষ্ট হচ্ছে। আসলে আমি সব সময় একটু ভয় পাই। কাকে ভয় পাও তুমি? সুজয়া হঠাৎ চমকে উঠল। সে 2 চোখ তুলল আমার দিকে, তারপর দ্রুত নিচু করে ফেলল। আমি মানে এই বাড়ির পরিবেশটাই একটু কঠিন। দেখো, আমাকে মিথ্যে বলো না। জানি এই কথা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু অর্ধেক। যাই হোক, আগে আমায় বলো, প্রমিত বাবুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? মেয়েটা একটু নিশ্চিন্ত গলায় বলল, খুব ভালো। উনি শান্ত মানুষ ছিলেন, আমার সাথে কখনো রাগারাগি করেননি। আমি অসুস্থ হলে ওষুধ এনে দিতেন, আমাকে বলতেন, তোমার স্বামী যদি বকা দেয় তুমি আমাকে বলো। তার চোখে জল টলমল করল। সেই মুহূর্তে স্পষ্ট হলো যে শ্বশুরের খুন তার ভিতরটা একেবারে সত্যিকারের শোক তৈরি করেছে। ব্যোমকেশ প্রশ্ন করল, গত রাত 12টার সময় তুমি কোথায় ছিলে? সুজয়া মাথা নিচু করল, তারপর বলল, ঘরে রমিতের সাথে। ব্যোমকেশ টেবিলে আঙুল ঠুকল। রমিত কি তখন তোমার পাশেই ছিল? সুজয়া ইতস্তত করছিল। তার দম নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। অবশেষে অস্পষ্ট স্বরে সে বলল, হ্যাঁ, মানে ছিল, কিন্তু কিন্তু কি? মেয়েটা বুকে হাত ভাঁজ করে বলল, সে বাইরে গিয়েছিল। ঘরের বাতাস যেন আরো জমাট বাঁধল এবার। আমি তাকিয়ে রইলাম সুজয়ার দিকেই। সে নিজেই কথাটা বলেছে, তবুও মুখে ভয়ের ছায়া। ব্যোমকেশ এগিয়ে এলো। কখন বাইরে গেল তোমার স্বামী? ঠিক সময় জানি না, তবে গুলির শব্দ শোনার আগে, ঠিক একটু আগেই। ওর কণ্ঠ যেন নরম ভাঙা কাঁচের মতো। সে সত্যি বলতে ভয় পাচ্ছে, এটাই পরিষ্কার। ব্যোমকেশ নরম স্বরে জিজ্ঞেস করল, তোমার স্বামী রাগী? সুজয়া ভয়ে কেঁপে উঠল। না, মানে হ্যাঁ, একটু। সে কি তোমায় মারে? মেয়েটার এবার মুখ কেঁপে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। এই নীরবতা যেন ছিল তার সবচেয়ে বড় স্বীকারোক্তি। ব্যোমকেশ কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, তুমি সত্যটা লুকাচ্ছ, এটা আমি জানি, কিন্তু তুমি খুনের সঙ্গে জড়িত নও, এটাও আমি জানি। সুজয়ার চোখ দুটো ভিজে গেল।
সে প্রথমবার ব্যোমকেশের দিকে ভালো করে তাকালো। আশ্বস্ত হওয়ার দৃষ্টি। ব্যোমকেশ বলল, প্রমিতবাবু কি কারুর সঙ্গে ঝগড়া করেছিলেন? সুজয়া মাথা নেড়ে বলল, না, উনি রাগ মনে বসতেন না, কিন্তু উনি খুব চিন্তায় ছিলেন কয়েকদিন ধরে। লাইব্রেরিতে একা বসে থাকতে, কাগজ দেখতে আর বাইরে বাগানটার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। কোনো অচেনা লোক দেখেছো বাড়ির আশেপাশে? একদিন বিকেলে আমি কাপড় শুকোতে দিয়েছিলাম, পিছনের বাগানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। চেনা ছিল না, আমি ভয় পেয়ে ঘরে ঢুকে পড়ি। আমি পা দিয়ে চেয়ার ঠেলে হালকা শব্দ করলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ব্যোমকেশও সেটা বুঝল। ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞেস করল, ইন্দ্রাণী সম্পর্কে তুমি কি ভাবো? চালাক মেয়ে, বাবার খুব কাছের ছিল, বাপ বেটির সম্পর্ক। সুজয়ার এই সুরে হালকা ঈর্ষা লুকোনো ছিল, কিন্তু কোনো অভিযোগ নয়। ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করল, ইন্দ্রাণী কি রাতে ঘর থেকে বের হয়? সুজয়া খানিক থেমে বলল, হয়তো এক দুবার দেখেছি মনে হয়। এই কথাটাই ব্যোমকেশের মনে বিশাল ছাপ ফেলল। সেটা আমি ওর চোখের ভঙ্গি দেখেই বুঝতে পারলাম। সুজয়া চলে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, মেয়েটা খুবই ভীতু। খুনে জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না। না, সে খুনি নয়, কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ সত্য বলেছে, যা সম্ভবত এই কেসের মোড়টা ঘুরিয়ে দেবে। কোনটা বলো তো ভায়া? ব্যোমকেশ চোখ সরু করে বলল, রমিত রাতে ঘর ছাড়ে যখন খুন হয় তার ঠিক আগে। বাড়ির পেছনে যে অচেনা লোককে দেখা গেছে তার উপস্থিতি একই দিনে দুইজনের চোখে ধরা পড়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্দ্রাণী রাতে বের হয়। এটা প্রথম নিশ্চিত হলো। ওর এই কথা শুনে আমার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেরা ইন্দ্রাণীর সঙ্গে। সুজয়ার জেরা শেষ হতেই ইন্সপেক্টর ত্রিবেদী এসে বললেন, এবার বাড়ির চাকর বাকরদের ডাকবো? আসলে ইন্দ্রাণী স্নানে গেছে। ব্যোমকেশ একটু চুপ থেকে মাথা নেড়ে সম্মতি দিল। বাড়ির ভিতরকার কাজের লোকেরা অনেক সময় এমন কিছু দেখে ফেলে যা পরিবারের লোক লুকিয়ে রাখে বা রাখতে চায়। প্রথমে এলো হরিপদ, মাঝবয়সী, মুটিয়ে যাওয়া, চোখে চশমা, মুখে কালো গোঁফ। তার চেহারায় আতঙ্কের চেয়ে ক্লান্তিই বেশি। ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করল, প্রমিতবাবুকে আপনি কতদিন ধরে চেনেন? তা বাবু ওই 25-26 বছর তো হবে। ভীষণ ভালো মানুষ ছিলেন গো। খুনের আগে কিছুদিন ওনাকে চিন্তিত বা অস্বাভাবিক লাগতো? না গো বাবু, এই আমি তো রান্নাঘরেই থাকি, উনি বুড়ো মানুষ নিজের ঘরেই থাকতেন, আমি তেমন কিছুই দেখিনি। বাড়ির পেছনে বা বাইরে কোনো অচেনা লোক দেখেছেন? না, আমি সেসব দেখি না। রাত হলে শুয়ে পড়ি, দিনেও ওদিকে বেশি যাই না। ইন্দ্রাণী? ব্যোমকেশ প্রশ্নটা করতেই হরিপদ যেন অবাক হয়ে বলল, ও তো চুপচাপ নিজের কাজেই থাকে, কোনো খারাপ আচরণ কখনো দেখিনি। হরিপদর জেরা শেষ হলো খুব দ্রুত। লোকটা সত্যিই কিছু জানে না। এরপর এলো বাগানের মালি নরোত্তম। শুকনো চেহারা, মাটির গন্ধ লেগে থাকা হাত, গলা খসখসে। ব্যোমকেশ তাকে প্রশ্ন করল, গত কয়েকদিনে বাগানে কোনো অচেনা লোক দেখেছেন? নরোত্তম মাথা ঝাঁকালো। না বাবু, এ বাগান তো আমার নজরেই থাকে।
কাউকে দেখলে টের পেতাম। ব্যোমকেশ এবার গলা নামিয়ে বলল, ইন্দ্রাণী? ও তো কখনো ওই বাগানে আসে না, এই মাঝে মাঝে বারান্দা থেকে দেখতে পাই শুধু। ওর সঙ্গে আমাদের ওই কাজের লোকেদের তেমন কথা নেই। ব্যোমকেশ বুঝে গেল নরোত্তম কোনো কাজে আসবে না। লোকটা কোনো তথ্যই ধরতে দিতে পারবে না যা ধরে আমরা এগোতে পারি। শেষে এলো যে সেই সবচেয়ে শান্ত, সবচেয়ে তুচ্ছ, আর ঠিক সেই জন্যই দিল সবচেয়ে বড় তথ্য। একজন বৃদ্ধা মহিলা, চেহারায় বয়সের খাঁজ, কিন্তু চোখে সেই অভিজ্ঞতা যা সকলের অগোচরে সব দেখে ফেলে। ব্যোমকেশ তাকে প্রশ্ন করল, মা, আপনি কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন গত সপ্তাহে? মহিলা একটু ইতস্তত করল, তারপর বলল, আমি তো দেখিনি বাবু, তবে একদিন গভীর রাতে, মানে খুনের আগের দিন প্রায় 12:30 বাজে আমি জেগে উঠেছিলাম। পেটে খুব ব্যথা করছিল। ব্যোমকেশ হালকা ঝুঁকে হিসহিসে গলায় বলল। তারপর? বৃদ্ধার কণ্ঠ আরও নিচু হয়ে গেল। জানলা দিয়ে দেখলাম ইন্দ্রাণী মাইজি পিছনের বাগানের দিকে হেঁটে যাচ্ছে, খুবই আস্তে, যেন কেউ দেখে ফেললে বিপদ হবে। আমার বুকের মধ্যে একটা ঠান্ডা কাঁপুনি উঠল এই কথাখানা শুনে। ব্যোমকেশের চোখ দপ করে জ্বলে উঠল, কিন্তু মুখ শান্ত। আপনি নিশ্চিত? হ্যাঁ বাবু, চাঁদের আলো ওকে আমি স্পষ্ট দেখেছিলাম। ব্যোমকেশ আর প্রশ্ন করল না, বৃদ্ধা মহিলাকে উঠে যেতে বলল। বৃদ্ধা মহিলা বেরিয়ে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, ইন্দ্রাণী তো মাঝরাতে বাইরে গিয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার এমন আচরণের কারণ? ব্যোমকেশ নিঃশব্দে জানলার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ অজিত, এটা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটাই কেসের প্রথম সত্যিকারের কালো ছায়া। তার কণ্ঠ খুব নরম কিন্তু ভয়ঙ্কর স্থির। ইন্দ্রাণী এখন আর শুধু সন্দেহভাজন নয়, সে এই কেসের কেন্দ্রবিন্দু। আমিও ব্যোমকেশের সাথে একমত। ইন্দ্রাণীকে ডাকা হলো বিকেলের দিকে। এখন ত্রিবেদী সাহেব নেই। ঘর জুড়ে নরম আলো, হাওয়ায় ধূপের গন্ধ। ব্যোমকেশ যেন ইচ্ছে করেই পরিবেশটা খুব শান্ত রেখেছে। এমনকি জানলার পাশে বসে রইল যাতে কথা হয় প্রায় পারিবারিক ভঙ্গিতে। ইন্দ্রাণী ঘরে ঢুকলো মাথা নত করে। চোখে কোনো ভয় নেই, বরং শান্ত, অবজ্ঞাহীন একটা স্বভাবসুলভ কঠোরতা। চেয়ারে বসল খুব ধীরে, যেন নিজের প্রতিটা আচরণ সে নিয়ন্ত্রণ করে। ব্যোমকেশ মৃদু হাসল। তার প্রশ্নের ভঙ্গি ছিল এমন রকম, না খোঁচা, না ফাঁদ, না চাপ, শুধুই বাড়ির মেয়ের সাথে আলাপ, এর মতো। ইন্দ্রাণী, তোমাদের বাড়ির পরিবেশ তো শান্তই, কিন্তু তোমাদের সবাইকে দেখে মনে হলো যেন সবাই একে অন্যের চেয়ে অনেক দূরে দূরে থাকে। এটা কি ঠিক? ইন্দ্রাণী একটু হাসল, সেই চাপা ভদ্র হাসি। আসলে মানে এই বাড়ি এরকমই, সবাই নিজের মতোই থাকে। আমি তো এখানে ছোটবেলা থেকেই সম্পর্কগুলো আসলে বলতে গেলে খুব পারফর্মেটিভ, আনুষ্ঠানিক। দেখলাম তার চোখের কোণ একটু অশ্রুস্নাত। ব্যোমকেশ খুব ধীরে মাথা নেড়ে বলল, সুমিত কেমন? ইন্দ্রাণীর ঠোঁট সামান্য কেঁপে উঠল। সে এবার বলল, ভালো, তবে
আহ, ব্যস্ত, মানে ব্যবসা নিয়ে মাথা ঘামায়। আমার সাথে এখন কমই কথা হয় দাদার। আর রমিত? রমিত একটু তিরিক্ষে স্বভাবের, সবাই তাকে ভয় পায় একটু। তবে হ্যাঁ, আমার সঙ্গে কথা কমই বলে। ব্যোমকেশ লক্ষ্য করল নামগুলো বলার সময় ইন্দ্রাণী মুখে বেশ নিয়ন্ত্রণ রাখছে, কিন্তু চোখ দুটোতে একটা হালকা বিরক্তি স্পষ্ট। এইবার ব্যোমকেশ আসল জায়গার দিকে সরে গেল, তাও এত কোমলভাবে যে ও বুঝতেই পারল না। প্রমিতবাবু তোমাকে খুব পছন্দ করতেন, তাই না? ইন্দ্রাণীর চোখ একবার জ্বলে উঠল, তারপর দ্রুত শান্ত হয়ে গেল। হ্যাঁ, জেঠু আমাকে মেয়ের মতোই দেখতেন। আমি পড়াশোনা করতাম, ওইটুকুই ওনার খুশির কারণ ছিল। উনি চাইতেন আমি চাকরি করি, নিজের পায়ে দাঁড়াই। ব্যোমকেশ মাথা নোয়ালো, তারপর বলল, খুব ভালো মানুষ ছিলেন, তাই না? ইন্দ্রাণী গলায় একটু ভারী করে বলল, হ্যাঁ, ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি কাউকে কষ্ট দিতে পারতেন না। ব্যোমকেশ তার কণ্ঠের অনুভূতি মেপে নিল। শোক সত্যি, কিন্তু তার সঙ্গে আরেকটা আবরণ, দূরত্বের, সংযমের। ব্যোমকেশ জানত এটাই সবচেয়ে সূক্ষ্ম প্রশ্ন। এটা সরাসরি করতে নেই, তাই সে সেটা ছুড়ে দিল এমনভাবে যেন কথার মাঝেই উঠে এসেছে। আচ্ছা, প্রমিতবাবু কি কখনো বলেছিলেন তোমাদের ভবিষ্যৎ কিভাবে সাজানো থাকবে? মানে সম্পত্তির ভাগটা, কোনো উইল, ছেলেমেয়ের ভবিষ্যতের কথা তিনি তো ভাবতেন নিশ্চয়ই, তাই না? ইন্দ্রাণী অবাক না হয়ে শুধু একটু থমকালো, শ্বাস নিল ধীরে। না, অন্তত আমাকে কিছু বলেননি। জেঠুর ধন সম্পত্তির বিষয়ে তিনি কখনো সামনে কথা তুলতেন না। উনি বেশি ভাবতেন বাড়ির শান্তি নিয়ে আর ব্যবসা নিয়ে। বাকি সব নিয়ে উনি একেবারেই উদাসীন। ব্যোমকেশ যেন খুব স্বাভাবিকভাবে বলল, মানে উইল থাকলেও তুমি জানো না, তাই তো? জানি না। ব্যোমকেশ আর কিছুই বলল না, শুধু চোখ দিয়ে তথ্য টুকে রাখল মাথায়। ব্যোমকেশ এবার হাসল, তারপর যেন মজার ছলেই বলল, তোমার দিন কেমন কাটে? ইন্দ্রাণী যেন এবার স্বস্তি পেল। এই প্রশ্ন সাদামাটা। বেশিরভাগ সময় বই পড়ি, কখনো বাগানে হাঁটাহাঁটি করি, আর রাতে অনেক সময় দেরিতে ঘুমাই। আমার ঘুম আসতে চায় না। ব্যোমকেশ কিছু বলল না, শুধু দেখল এই একটি লাইনে কত তথ্য লুকিয়ে রয়েছে। আমি থমকে দেখলাম, সে নিজেই স্বীকার করল রাত জাগার কথা। তবে সে নিশ্চয়ই জানে না বৃদ্ধা মালির দেখা সেই রাতের ঘটনাটা। ব্যোমকেশ কিন্তু প্রশ্নটা করল না। সে চাইছে ইন্দ্রাণী নিজের মুখে কিছু বলুক, জোর করে নয়। দুর্বলভাবে সে জিজ্ঞেস করল, গত রাত তুমি কিছু শুনেছিলে? মানে কোনো আওয়াজ বা আর কিছু? ইন্দ্রাণী শান্তভাবে মাথা নেড়ে বলল, না, দরজা বন্ধ করেছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনে বেরিয়ে আসি। ব্যোমকেশ ইন্দ্রাণীর এই কথা বিশ্বাস করল কি করল না তা বোঝা গেল না। ইন্দ্রাণী বেরিয়ে যাওয়ার পর ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কিছু বুঝলে ভায়া? ব্যোমকেশ আধ খোলা চোখে বলল, ইন্দ্রাণী খুব বুদ্ধিমতী, ওকে সরাসরি চাপ দিলে মুখ বন্ধ করে ফেলত, কিন্তু আজও কিছু না বললে অনেক কিছু বলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ আরও বলল, এই মেয়ের আচরণে তিনটে জিনিস পেলাম। এক, প্রমিতবাবুর সঙ্গে তার সম্পর্ক গভীর, সে সত্যি পিতৃতুল্য ব্যক্তির আকস্মিক প্রয়াণে মর্মাহত। দুই, সম্পত্তি বা উইল নিয়ে সে জানে না, এটা বলা সহজ কিন্তু প্রমাণ করা কঠিন। আর তিন, ও রাতে জাগে, এটাই সবচেয়ে বড় তথ্য।
আর আর কি ব্যোমকেশ? সে কিছু লুকাচ্ছে, তা স্পষ্ট। শেষে খুব শান্ত স্বরে ব্যোমকেশ আবার বলল, বন্ধু, এই মামলাটা এখন আসল রহস্যের সামনে দাঁড়িয়ে গেছে। আমি ওকে আর কিছু বললাম না। ইন্দ্রাণীর জেরার পর থেকেই ব্যোমকেশ যেন একটু বদলে গেল। আগেও ও এমন করত, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। আগে অন্তত আমাকে আভাস দিত, এবার সেটুকুও নয়। দিনের বেলায় দেখতাম ব্যোমকেশ বেশিরভাগ সময় বাড়িতে নেই। কখনো বলতো হাঁটতে বেরোচ্ছি, কখনো বলতো একটু ঘুরে আসছি। কিন্তু কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, কি দেখে, আমি কিছুই জানতাম না। তবে আমি জানি, ব্যোমকেশ যখন কোনো জটিল বিষয়ের গভীরে ঢোকে, তখন সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নেয়। সেই দেওয়ালের এপারে আমি থাকি, প্রাণপ্রিয় বন্ধু হয়েও। এভাবে চলতে চলতে একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। তখন ঘড়িতে প্রায় রাত 2টো। খাটে হাত বাড়িয়ে বুঝলাম ব্যোমকেশ নেই। প্রথমটায় ভেবেছিলাম হয়তো উঠোনে গিয়েছে, কিন্তু খেয়াল হলো দরজাটা ভিতর থেকে খোলা, বারান্দা ফাঁকা, পুরো বাড়িটা নিঃশব্দ। এক মুহূর্তের জন্য আমার বুকের মধ্যে কেমন একটা অস্বস্তি ঢুকে পড়ল। এই বাড়িতে রাতের নীরবতা আর দিনের নীরবতা এক নয়। রাতে সেটা ভারী, চাপা, সন্দেহ ভরা। আমি চুপচাপ শুয়ে রইলাম। ব্যোমকেশ ফিরল প্রায় ঘণ্টাখানেক পরে। আমি চোখ বন্ধ করেই বুঝলাম ওর হাঁটার শব্দ। ও চুপচাপ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু আমি তখন আর ঘুমোতে পারলাম না। আর রাতে ওকে বিব্রত করতে ইচ্ছেও করছিল না। পরদিন সকালে চা খেতে খেতে আমি বললাম, তা ভায়া, রাতে কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ এক চুমুক চা খেলো, তারপর বলল, ঘুম আসছিল না ভাইয়া, তাই ওই একটু হাঁটতে গিয়েছিলাম। আমি ওর মুখের দিকে তাকালাম। এটা কেবল উত্তর, কিন্তু সত্যি নয়। আমি এবার মশকরা করে বললাম, এই বাড়িতে গভীর রাতে হাঁটতে যাওয়াটা নিরাপদ তো? ভয় পেলে তদন্ত করা যায় না। ভয়কে করিয়া জয়, আমরা আমরা আবার দেখিব নতুন সূর্যোদয়। এই বলে কথাটা সে ঘুরিয়ে দিল। আমি আর চাপ দিলাম না, কারণ আমি জানি চাপ দিলে ব্যোমকেশ আরও চুপ করে যায়। পরের কয়েকদিন ব্যোমকেশকে প্রায়ই বাইরে বাইরে থাকতে দেখলাম। কখনো বাজারের দিকে যায়, কখনো গ্রামের রাস্তা ধরে হাঁটে, কখনো আবার বাড়ির পিছনের দিকটায় ঘোরে। মাঝে মাঝে দেখতাম কোনো কাজের লোককে ডেকে 2-4টে সাধারণ প্রশ্ন করছে, যে এখানে কি রাতে কুকুর ডাকে, এই রাস্তা দিয়ে কারা আসে যায়, আগে এখানটায় কি ছিল। প্রশ্নগুলো শুনলে মনে হয় কিছুই না, কিন্তু আমি জানি ব্যোমকেশ কখনো অকারণে প্রশ্ন করে না। আমি লক্ষ্য করলাম সে ইচ্ছে করেই আমাকে এই সবের মধ্যে রাখছে না। আগে হলে রাতে ফিরে এসে বলতো, আজ একটা মজার জিনিস দেখেছি, কিন্তু এইবার কিছুই না। আমি বুঝে গেলাম ব্যোমকেশ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ভুল মানুষের কানে তথ্য গেলেই বিপদ। এই নীরবতাই তার প্রমাণ। একদিন বিকেলে আমি তাকে বললাম, কি ভায়া, কিছু বুঝছো? ব্যোমকেশ হেঁটে যেতে যেতে শুধু বলল, হ্যাঁ। কি? শুধু হ্যাঁ আবার কি? সে থামল, আমার দিকে তাকালো। তার চোখে সেই পরিচিত গভীরতা। সব নয়, কিন্তু যথেষ্ট বুঝেছি। এই 2 শব্দের মধ্যে এমন একটা ভার ছিল যা আর কিছু বলার প্রয়োজন রাখে না। আমি জানি এই মামলাটা এখন শেষের দিকে যাচ্ছে, আর শেষের দিকে গেলে ব্যোমকেশ এমনটাই হয়, একলা, নিঃশব্দ, ভয়ঙ্কর রকম নিশ্চিত।
সে আমাকে কিচ্ছু বলছে না, মানে সে কাউকে আঘাত করতে যাচ্ছে, আর সেই আঘাতটা হবে নিখুঁত। আমি শুধু অপেক্ষা করছি, মনে ভরপুর উত্তেজনা। আরও 2 দিন এমন করেই কাটল। সকালের আলোটা সেদিন যেন অন্যরকম ছিল। রাতের অস্বস্তিকর নীরবতার পর এমন স্বাভাবিক সকাল আমাকে বরাবরই সন্দেহপ্রবণ করে তোলে। উঠোনে হালকা রোদ, আর ঘরের ভেতরে অদ্ভুত একটা চাপা টান। ব্যোমকেশ তখন জানলার ধারে দাঁড়িয়ে, হাত পেছনে বাঁধা, চোখ দূরে কোথাও আটকে আছে, যেন এই বাড়িটা নয়, আরও অনেক দূরের কোনো ছবির দিকে তাকিয়ে। আমি কিছু বলবার আগেই সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, আজকেই হবে এই অভিনব কেসের রহস্যভেদ। আমি থমকে গেলাম। আজকেই? মানে মানে সব কিছু কি পরিষ্কার হয়ে গিয়েছে নাকি? ব্যোমকেশ মৃদু হাসল। এই হাসিটা আমি চিনি, যেই হাসির মানে খেলাটা প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু শেষ অঙ্কটা বাকি, তাহলে সব একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি চেয়ারে বসে পড়লাম, কিন্তু আমার তো কিছুই মাথায় আসছে না। কিসের অভিযান? আর কোথায়? কাকে ধরবো আমরা? ব্যোমকেশ ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তাই বলছি, আজ দুপুরে ভালো করে একটু ভাত ঘুম দিয়ে নাও। আমি তো অবাক। ভাত ঘুম এই পরিস্থিতিতে? নৈশ অভিযানে নামতে হবে যে, ঘুম না হলে চলবে কি করে? ওর গলায় তখন হালকা রোমাঞ্চের ঝিলিক। আমি ওকে এতদিনে চিনি। যখন ব্যোমকেশ নৈশ অভিযান বলে, তখন সেটা শুধু হাঁটা চলা নয়। নৈশ অভিযান মানে ঠিক কি বলছো? তুমি কিন্তু আমাকে পুরো অন্ধকারে রেখে দিচ্ছ ভাইয়া। ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে বলল, সব প্রশ্নের উত্তর সময় মতো পাবে। এখন শুধু এইটুকু জানলেই চলবে, আজকের রাতটা সহজ হবে না। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি ব্যোমকেশ যখন এমন করে কথা বলে, তখন সে আগেই সব চাল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ নীরবতার পর সে আবার বলল, আমি একবার থানায় যাচ্ছি। আমি চমকে উঠলাম। থানায়? এখনই? হ্যাঁ, সঠিক সময় সঠিক জায়গায় পুলিশ তৈরি না থাকলে সমস্যা হবে। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিল। এর মানে আজ যা হতে চলেছে সেখানে কেবল যুক্তিতর্ক নয়, বিপদও আছে ভরপুর। ব্যোমকেশ চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগলো। আমি একা বসে ভাবতে লাগলাম গত কদিনে কি কি বদলেছে। ব্যোমকেশ কম কথা বলেছে, বেশি দেখেছে, কম প্রশ্ন করেছে, বেশি লক্ষ্য করেছে। আমি বুঝলাম সে যাদেরকে সন্দেহের তালিকায় রেখেছিল, তাদের প্রত্যেকের ভূমিকাই সে মেপে নিয়েছে। কিন্তু আসল খেলা যে অন্য কোথাও, সেটা সে কাউকেই বুঝতে দেয়নি। দুপুরে খেতে বসে দেখি ব্যোমকেশ নেই। আমি বাধ্য হয়ে তার বলে যাওয়া কথাই রাখলাম। ভাত খেয়ে একটু শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই মনে পড়ছিল, নৈশ অভিযান, পুলিশ তৈরি, সমস্যা হবে। এই শব্দগুলো কোনোভাবেই সাধারণ মনে হচ্ছিল না। বিকেলের দিকে ব্যোমকেশ ফিরল। মুখে কোনো ক্লান্তি নেই, বরং চোখে অদ্ভুত এক তৃপ্তি। কি, থানার কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ। তা পুলিশ জানে কি করতে হবে? ব্যোমকেশ কোটটা খুলতে খুলতে বলল, যতটা ওদের জানার দরকার ততটাই। আমি বুঝলাম পুলিশও এই খেলায় পুরো ছবি জানে না। ব্যোমকেশ কেবল তাদের ব্যবহার করছে সময় মতো। সন্ধ্যার পর আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম। ব্যোমকেশ বই হাতে নিলেও পড়ছিল না।
আমি বারবার অধৈর্য হয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। রাত নামার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল। গ্রামের রাত শহরের মতো কোলাহল নেই, কিন্তু এই নিঃশব্দতা আরও ভয়ঙ্কর। হঠাৎ ব্যোমকেশ বলল, প্রস্তুত? আমি উঠে দাঁড়ালাম। বোকার মতো বললাম, কিসের জন্য? ব্যোমকেশ আমার দিকে তাকালো, চোখে সেই পুরনো আগুন। আজকে সত্যি মিথ্যের মুখোমুখি লড়াই। আজ কেউ পার পাবে না। যা ফেসলা হবে সবার সামনেই হবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি এই মুহূর্তের পর আর কোনো প্রশ্নের জায়গা নেই। এখন শুধু ঘটনা ঘটার অপেক্ষা। আমি শুধু এইটুকুই বুঝলাম, এই কেসটা ব্যোমকেশের কাছে আর ধাঁধা নয়, এটা এখন যেন একটা শিকার। আর শিকার ধরা পড়বেই আজ রাতের বেলায়। রাত তখন ঠিক 1টা। জমিদার বাড়িটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে। দূরের বাঁশঝাড়ে হালকা হাওয়া লাগলে পাতার মৃদু শব্দ, এই যা। বাকি সব স্তব্ধ। ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়ে, হাতের সিগারেটটার আগুনটা অন্ধকারে ক্ষণিক জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি। এই নীরবতার ভেতরেও ও যেন কিছু শুনছে, যা আমার কানে আসে না। হঠাৎ ব্যোমকেশ বলল, চলো, সময় হয়েছে। ওর গলায় কোনো তাড়াহুড়ো নেই, বরং অদ্ভুত রকমের স্থিরতা। এই স্বর আমি চিনি। যখন ব্যোমকেশ নিশ্চিত, আমরা দুজন নিঃশব্দে বারান্দা ছাড়লাম। কেউ জাগেনি, কেউ দেখেনি। পেছনের পথ ধরে বেরিয়ে পড়লাম। প্রথমটায় কাঁচা রাস্তা, তারপর খোলা মাঠ, তারপর ঝোপঝাড়। চাঁদের আলো কম, মেঘে ঢাকা। ব্যোমকেশ সামনে আর আমি ঠিক তার পেছনে। প্রায় মিনিট 20 হাঁটার পর জায়গাটা বদলে গেল। হাওয়া ভারী, গাছ ঘন। এটা আর গ্রাম নয়, এটা বন। ব্যোমকেশ হঠাৎ থামল, আমাকে হাত তুলে ইশারা করলো থামতে। তারপর একটা মোটা গাছের আড়ালে দাঁড়ালো। আমি ওর পাশে। ব্যোমকেশ খুব ধীরে আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ওই দেখো অজিত। আমি চোখ মেলে তাকালাম। চাঁদের ক্ষীণ আলোয় একটু ফাঁকা জায়গায় দুটো ছায়া মূর্তি। একজন মেয়ের অবয়ব, চেনা। আমি নিজের অজান্তেই ফিসফিস করে বললাম, আরে এই যে ইন্দ্রাণী, ওর সঙ্গে ওই ছেলেটা কি? ছেলেটা লম্বা, শরীর শক্ত, মুখ স্পষ্ট নয়, চলনে অস্থিরতা। ব্যোমকেশ আমার দিকে না তাকিয়েই বলল, আর কোনো কথা নয়, একদম চুপ। আমি চুপ করে গেলাম। সামনের দৃশ্যটা আরো স্পষ্ট হলো। ওদের দুজনের মধ্যে তর্ক চলছে। হাতের ভঙ্গি আর দেহের ভাষায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইন্দ্রাণী ওকে কিছু বলছে, আর ছেলেটা উত্তেজিত। আমি ব্যোমকেশের কানে খুব আস্তে আস্তে বললাম, ব্যোমকেশ, ওদের তো বচসা হচ্ছে, এখান থেকে বুঝতে পারছো? ব্যোমকেশ একটুও নড়ল না। হঠাৎ যা ঘটল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ছেলেটা আচমকাই পেছনে হাত নিয়ে গেল, কোমরের কাছটায়। এক মুহূর্তের মধ্যেই ধাতব ঝিলিক, বন্দুক। আমার তো দম আটকে গেল। হে কি, ওই লোকটা বন্দুক তুলছে! এই কথাটা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বাইরে, একদম সরাসরি, হাতের বন্দুক সোজা ওই লোকটার দিকে তাক করা। বন্দুক নামাও, এখনই। লোকটা চমকে গেল। স্পষ্টতই এমনটা সে আশা করেনি, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সেও বন্দুক তাক করল ব্যোমকেশের দিকে। কে তুমি?
ব্যোমকেশ এক পাও নড়ল না। এই প্রশ্ন করার সময় পেরিয়ে গেছে, এবার তোর খেলা শেষ। লোকটা হঠাৎ জোরে হাঁক দিল। এই বেরিয়ে আয় সবাই, মালটাকে এখানেই ঝাঁঝরা করে দে। মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে নড়াচড়া, ঝোপের আড়াল গাছের পেছন থেকে একে একে ছায়ামূর্তি বেরোতে লাগলো। আমি বুঝে গেলাম এটা কোনো একক লোকের কাজ নয়, একটা গোটা দল। কিন্তু কিসের দল? আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। ইন্দ্রাণীও তখন থরথর করে কাঁপছে। ঠিক তখনই আরও এক চমক, চারদিক থেকে হঠাৎ জোরালো আওয়াজ, পুলিশের বাঁশি। কেউ নড়বে না, হ্যান্ডস আপ, পুট দ্য পিস্তলস ডাউন। আলো জ্বলে উঠল, টর্চ, লণ্ঠন আর সঙ্গে বন্দুক। ঝোপের আড়াল থেকে একদল পুলিশ বেরিয়ে এলো। ইন্সপেক্টর ত্রিবেদীকে চিনতে অসুবিধা হলো না। ঠিক পরের মুহূর্তেই গুলির শব্দ। আমি স্পষ্ট কিছু দেখতে পেলাম না, শুধু শব্দ, আলো আর দৌড়ঝাঁপ। ব্যোমকেশ কোথায় আমি জানি না। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, ইন্দ্রাণী। আমি ঝুঁকি নিলাম, গুলির শব্দের মধ্যেই দৌড়ে গিয়ে ইন্দ্রাণীর হাত ধরলাম। চলো, এখানে আর থাকা যাবে না, পরিস্থিতি বিপজ্জনক। ইন্দ্রাণী কাঁদছিল, ভয়ে, আতঙ্কে, শোকে সব মিলেমিশে এক। আমি কিছু বললাম না, বলবার সময়ও নেই। আমি তাকে টেনে গাছের আড়ালে আনলাম। পুলিশের 2 জন কনস্টেবল আমাদের ঢাল হয়ে দাঁড়ালো। পেছনে তখনও গুলির আওয়াজ, কেউ চিৎকার করছে, কেউ পালাচ্ছে। ইন্দ্রাণী আমার হাত শক্ত করে ধরেছে। আমি শুধু বললাম, এখন চুপ, সব কথা পরে হবে, এখন তুমি নিরাপদ। কতক্ষণ এমন করে চলেছিল বলতে পারবো না। সময়ে যেন থমকে গিয়েছিল। এক সময়ে গুলির শব্দ থামল, নীরবতা নামলো আবার। কিন্তু এবার সেটা আর আগের মতো নয়। পুলিশের হাঁকডাক, আহতদের আর্তনাদ আর বনভূমির ভারী নিঃশ্বাস। ব্যোমকেশকে আমি দেখলাম দূরে দাঁড়িয়ে থাকতে, একটু কাদা মাখা কিন্তু অটল। সে আমার দিকে তাকালো এক মুহূর্তের জন্য। সেই দৃষ্টিতে ছিল না ভয়, ছিল না উত্তেজনা, ছিল কেবল সব সমস্যা শেষ হয়ে আসার একটা নিশ্চয়তা। ইন্দ্রাণী তখনও কাঁদছে, আমি ওকে শক্ত করে ধরে আছি। এই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটা হয়ে রইল। প্রায় 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট যেন 5 যুগের সমান। শেষ গুলিটা থামার পর হঠাৎ করে জঙ্গলটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। বারুদের গন্ধ, ভাঙা ডালপালা আর আহতদের গোঙানির শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত বাস্তবতা। 2 জন পুলিশকর্মী মাটিতে বসে আছে। একজনের কাঁধে আর আরেকজনের পায়ে গুলি লেগেছে। অন্যরা দ্রুত ব্যস্ত হয়ে পড়ল। কেউ আহতদের দেখছে, কেউ চারদিক তল্লাশি করছে। ওই দলটার কয়েকজন অন্ধকারে পালিয়ে গিয়েছে, আর যারা পারেনি তারা মাটিতে পড়ে আছে নিস্তব্ধ। ইন্দ্রাণী তখন পুলিশের ঘেরাটোপে। ও কাঁদছে না আর, কান্না যেন অনেক আগেই ফুরিয়ে গিয়েছে। চোখ দুটো ফাঁকা, শূন্য। আমি ওর দিকে একবার তাকালাম, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ দাঁড়িয়ে আছে, কোট ছেঁড়া, জামার হাতায় রক্তের দাগ, শরীরে কয়েক জায়গায় ক্ষত, গভীর নয় কিন্তু যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। তবু ওর মুখে যে অভিব্যক্তি, সেটা আমাকে থামিয়ে দিল। একই সঙ্গে বিজয়ীর হাসি আর অদ্ভুত এক পরাজয়ের ছায়া। যে লোকটা ইন্দ্রাণীর সঙ্গে ছিল, তার পেটে আর বুকে গুলি লেগেছে। সে মাটিতে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টি কোথাও নেই। এই মানুষটাই সব কিছুর কেন্দ্রবিন্দু। আমি কিছু বলবার আগেই ব্যোমকেশ কথা বলল, গলা শান্ত কিন্তু ভারী। এই রহস্যের সব পর্দা উন্মোচন কাল বেলায়। আমি চুপ করে শুনলাম। এখন আমি আর ইন্দ্রাণী পুলিশের সঙ্গে থানায় যাব, ওর জবানবন্দি খুব দরকার। ইন্দ্রাণীর দিকে একবার তাকিয়ে ও আবার বলল, তুমি জমিদার বাড়ি ফেরো। আমি একটু অবাক হলাম। এখনই? হ্যাঁ,
পুলিশের জিপ তোমায় নামিয়ে দেবে, যাও। ও থামলো একটু, তারপর স্পষ্ট করে নির্দেশ দিল, নিঃশব্দে বাড়িতে ঢুকবে। রাতে কাউকে কিছু জানাবার দরকার নেই। ভোর হতে আর কয়েক ঘন্টা বাকি, অকারণেই উত্তেজনা ছড়িয়ে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম ওকে। কাল সকালে সবাইকে সব বলবো, আর আমাদের জন্য ভাবার দরকার নেই, আমরা ঠিক সময় বাড়ি ফিরব। আমি বুঝতে পারছিলাম এটা কেবল নির্দেশ নয়, দায়িত্ব হস্তান্তর। ব্যোমকেশ শেষ কথাটা বলার আগে একটু থামল, তারপর খুব স্পষ্ট, খুব দৃঢ় গলায় বলল, আর এখন একটাই কথা তোমাকে বলে রাখি, ইন্দ্রাণী অপরাধী নয়। আমি চমকে উঠলাম। ইন্দ্রাণী অপরাধী নয়? তাহলে কে? বাকি উদ্ঘাটন কাল বেলায়। সকলকে প্রস্তুত রেখো, ত্রিবেদী সাহেব আর আমি নিয়ে জমিদার বাড়িতে যাব। ব্যোমকেশের চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু সিদ্ধান্ত। আমি গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, সব বুঝলাম। এই কথাটার মধ্যে আমার সব প্রশ্ন, সব আশঙ্কা, সব বিশ্বাস ঢুকেছিল। পুলিশের জিপে উঠতে উঠতে ব্যোমকেশ একবার পেছন ফিরে তাকালো। আমাদের চোখাচোখি হলো। কোনো কথা নয়, কেবল এক মুহূর্তের নীরব সমঝোতা। জিপটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি অন্য জিপে উঠলাম। রাস্তার দুই পাশে অন্ধকার মাঠ, দূরে গাছের ছায়া। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, কাল বেলায় সবটা সামনে আসবে। জমিদার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিল পুলিশ। তখন ঘড়িতে প্রায় 3:30। আমি নিঃশব্দে দরজা খুলে ঢুকলাম। বাড়ির ভেতরে সবাই ঘুমোচ্ছে। এই ঘুমের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা সকাল। ঘরে ঢুকে শুয়ে পড়লাম আমি, কিন্তু চোখ বন্ধ করেও ঘুম এলো না। ব্যোমকেশের কথা বারবার কানে বাজছে। ইন্দ্রাণী অপরাধী নয়? তাহলে সে কি? শিকার, নাকি এমন একজন যে অনেক বড় কিছুর মধ্যে আটকে পড়েছে? ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই, আর সেই আলোতেই সব মুখোশ খুলে পড়বে। পরদিন ভোর ভোর উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। কুয়াশায় মোড়া চারদিক। বাড়িতে এখনও বিশেষ কেউ ওঠেনি। আমি মনে মনে একটু চিন্তিত ছিলাম যে কি করে সকলকে জানাবো বিষয়টা। তাছাড়া আরও একটা ব্যাপার আছে। আমি এখনও গোটা বিষয়টা জানি না, আর বিষয়টার মধ্যে যদি এমন কিছু থাকে যা জমিদার বাড়ির মানহানি করতে পারে, খুব সাবধানে এগোতে হবে। আরে, এই তো সমিত হাঁটছে না ওটা বাগানে? হ্যাঁ ঠিক, সমিতি তো। ওকে বলাই শ্রেয় হবে। আগে ওর কাছেই যাই। ওর মুখে তখন বিষণ্ণতা। সে আমাকে দেখে বলল, আরে অজিত, তুই এত ভোর ভোর উঠে গেছিস? দাঁড়া দাঁড়া, আমি ভেতরে গিয়ে চায়ের ফরমাশ করি। আরে দাঁড়া দাঁড়া, তুই ব্যস্ত হোস না। আমি এখন চা খাবো না, আমার কিছু তোকে বলার আছে। হ্যাঁ বল না, অত সংকোচ কিসের? ও হ্যাঁ, ব্যোমকেশ বাবু কই? আগে তুই আমার পুরো কথাটা খুব মন দিয়ে শোন। আচ্ছা বল। এই বলে আমি ওকে পুরোটা সংক্ষেপে বললাম। সকাল 10টার সময় বাড়ির সকলকে উপস্থিত থাকতে হবে সেই কথাও বললাম। আমার কথা শুনে ও রীতিমতো স্তম্ভিত। একটা দিশেহারা ভাব ওর মনে স্পষ্ট। যাক, এর থেকে বেশি আমার কিছু করার নেই। এবার ব্যোমকেশী এসে যা যা বলার বলবে। এখন আর মাত্র কয়েকটা ঘন্টার নীরব অপেক্ষা। সমিতির মাধ্যমেই বাড়ির বাকি সকলে খবর পাবে। সকাল 10:15 দেখলাম একটা পুলিশের জিপ জমিদার বাড়ির গেটে এসে দাঁড়ালো।
তার মধ্যে থেকে নামল ব্যোমকেশ আর ত্রিবেদী সাহেব, সাথে মাথা হেঁট করে ভেতরে ঢুকল ইন্দ্রাণী। রহস্যের পর্দা উন্মোচনের মূল ক্ষেত্র ছিল জমিদারের বৈঠকখানা। সেখানেই বাড়ির সবাই এখন উপস্থিত, সমিত, রমিত, সুজয়া, কুশলা আর আমি। প্রত্যেকেই গোপন বিষয়টা জানতে আগ্রহী, কালকের রাতের ওই আকস্মিক অভিযান ও তার ভয়াবহ পরিণতিটা। আমি খেয়াল করলাম ইন্দ্রাণীর মুখ ভার, যেন সে ক্লান্ত, খুব ক্লান্ত। ব্যোমকেশ এসেই একটা সিগারেট ধরালো, তারপর বলতে শুরু করলো। আজ আমরা সকলে এখানে মিলিত হয়েছি। কারণটা যদিও সুখকর নয়। এখনই হবে সেই বহু প্রশিক্ষিত কাজ, জমিদারের মৃত্যুর রহস্যের কিনারা। ঠিক এই সময়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, আমরা তো এই বর্তমানের আকস্মিকতায় মেতে, কিন্তু জমিদারকে যে মেরেছে সেগুলি কিভাবে, সেটাই তো আমাদের অজানা রয়ে গিয়েছে। আশা করি তার উত্তরও মিলবে। আমিও একটা সিগারেট ধরালাম। বাড়ির সকলেই খুব উত্তেজিত, এমনকি রমিতও হাত দিয়ে হাত চেপে বসে। ব্যোমকেশ বলতে শুরু করলো। আজ থেকে ঠিক 5 দিন আগের সেই অভিশপ্ত রাত। ঘটনাস্থল এ বাড়ির লাইব্রেরি ঘর। ভিকটিম জমিদার প্রমিত বাবু। এবার প্রশ্ন, কিভাবে গুলি করে মারা হলো তাকে, আর কে মারল? সকলে এটা জানতেই আগ্রহী, কিন্তু আমি নিজে এটা সঠিক উত্তর জানলেও যদি তা আমি বলে দিই, তাহলে আপনাদের ভাবধারা অন্যদিকে চলে যাবে, আর আপনারা এক নির্দোষকেই দোষীর সন্দেহের ঘৃণার চোখে দেখবেন। তাই আগে গোটা ঘটনাটা সম্পর্কে একটা ধারণা গড়ে তোলা ভীষণ দরকার। সমিত এবার বলে উঠল। ব্যোমকেশ বাবু, তাড়াতাড়ি বলুন, আমি আমার বাবার খুনিকে ছাড়বো না। সবুর করো সমিত, সব বলবো। তার আগে ফিরে যাই বছর 20 আগের কথায়। জমিদার তখন যুবক, ব্যবসায় পূর্ণ মনোযোগ। আপ্রাণ চেষ্টা করেছেন আরো কিভাবে ব্যবসা বাড়ানো যায়, কিন্তু মুশকিল হলো প্রতিযোগী অনেক। তারা মুখ বাড়িয়ে থাকে ওনার ব্যবসার বিন্দুমাত্র ভুলের সুযোগে ওনাকে পিছে ঠেলে এগিয়ে যাওয়ার জন্য। এমন সময় প্রমিতবাবুর পরিচয় হলো দুর্যোধন রায় বলে এক ব্যক্তির সঙ্গে। উনি ছিলেন এক গোপন চক্রের সাথে যুক্ত। সেই দলের কাজ ছিল বাংলার নানান অংশ জমিদার ও ব্যবসায়ীদের থেকে অর্থ সংগ্রহ করে গোপনে দেশি অস্ত্র তৈরি করা ও বেআইনিভাবে সেগুলোকে বিদেশে চড়া দামে বেচা। বিনিময়ে তারা ব্যবসায়ীদের যাবতীয় সমস্যার সমাধান করত, যে কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে পদ থেকে সরানো কিংবা নারী ঘটিত নানান বিষয়। জমিদার প্রমিতবাবু জড়িয়ে পড়েন এই চক্রের সাথে। যাই হোক, এবার আসি আসল সমস্যাটার কথায়। দুর্যোধন রায় মারা গেছে প্রায় 3 বছর আগে, কিন্তু বন্ধ হয়নি তার এই কারবার। এখন এই কারবারের মূল হোতা তার ছেলে শোভন রায়। এখন জমিদারের বয়স হয়েছে, ব্যবসা ক্ষেত্রে থাকে ম্যানেজাররা। বড় ছেলে ভালোভাবেই প্রতিষ্ঠিত, ছোট ছেলেও একটা ছোট ব্যবসা করছে। সুতরাং সেভাবে আর তার কেউ নেই। তাই শোভন মাসখানেক আগে তার বাড়িতে এলে জমিদার ওই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানান। শোভন যথারীতি খুব অসুখী হয়। সে জমিদারকে খুনের হুমকিও দিয়েছিল। সেই নিয়ে জমিদার চিন্তিত ছিলেন খুব সম্ভবত। আর এই কথা তিনি কাউকে বলতেও পারছিলেন না, কারণ তা জানাজানি হলে তার প্রতিমূর্তি কলঙ্কিত হবে। কিন্তু ব্যোমকেশ বাবু, আপনি এত কিছু জানলেন কিভাবে? এবার আসি সেই প্রসঙ্গেই। এই শোভন রায়কে আপনারা হয়তো দেখেছেন এ বাড়িতেই, কিন্তু কোনো ব্যবসায়ী কর্মী বা জমিদার মশাইয়ের পরিচিত ভেবে অতটা অমল দেননি। এবার একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 2.5 বছর, হ্যাঁ ঠিক, এত লম্বা একটা সময় ধরে ইন্দ্রাণীর সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ইন্দ্রাণী শোভনের প্রকৃত পরিচয় জানত, শোভনই জানায়। ইন্দ্রাণী প্রায় রাতে খুব গোপনে আর সন্তর্পণে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে দক্ষিণের গভীর জঙ্গলের তাদের গোপন ডেরায় যেত। না, এটাকে আপনারা অন্যভাবে নেবেন না। ওদের মধ্যে নিছক ভালোবাসা ছিল, কোনো শারীরিক সম্পর্ক নয়।
কিন্তু ইন্দ্রাণী, এরপর কিছুটা তুমি বলো, আমি ধরিয়ে দেবো যদি কিছু বাদ যায়। আমি দেখলাম ইন্দ্রাণী মাথা হেঁট করে চুপ করে বসে, তারপর মৃদু স্বরে বলতে শুরু করলো। হ্যাঁ, শোভনকে আমি ভালোবাসতাম, তার সাথে দেখা করতাম, কিন্তু কিন্তু ঠিক 1 মাস আগে সে আমায় জানায় জেঠুর সাথে ওর ঝামেলা হয়েছে। সে চায় আমায় নিয়ে পালিয়ে বিয়ে করতে। আমি তাতে রাজি হইনি, কারণ আমি জেঠুর কাছে মানুষ হয়েছি। উনি আমার ত্রাতা, ওনার সম্মানহানি আমি হতে দিতে পারি না। তাই আমি ওকে মানা করে দিই, কিন্তু ও তারপরেও আমাকে দেখতে আসতো, বাড়ির পিছনে অপেক্ষা করতো। আমি বের হতাম না। জেঠুর খুনের দিন সে বিকালে আমাকে দেখতে আসে, আমাকে বলে আর কোনো চিন্তা নেই, সব সমাধান হয়ে গেছে, এবার এবার আমরা অনায়াসে বিয়ে করতে পারি। হ্যাঁ, আমি বুঝিও নি ও কি বলতে চাইছিল তখন, কিন্তু সেই দিনই হঠাৎ করে জেঠুর ওভাবে খুন হওয়া, আমি খুব ভেঙে পড়ি। আমার সন্দেহ হয় শোভনকেই আ- আমি 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 সে কথা কাউকে কাউকে বলতে পারিনি। বিষয়টা নিয়ে নিশ্চিন্ত হতে আমি আমি 2 দিন পরে রাতে গোপনে ওর সাথে দেখা করতে যাই। এবার ব্যোমকেশ ওকে থামিয়ে দিল, তারপরে গম্ভীরভাবে বলল, এখান থেকেই মূল ঘটনায় আমার প্রবেশ। আমার রাতে ঘুম না আসায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি ইন্দ্রাণীকে দেখতে পাই যে সে কোথাও একটা যাচ্ছে। আমি ওকে অনুসরণ করলাম, আর সেখান থেকেই শোভনের ডেরার খোঁজ পাওয়া গেল। তারপর থেকে আমি গোপনে ওদের গতিবিধির উপর নজর রাখছিলাম। যদিও সেই ইন্দ্রাণীর কাছে স্বীকার করে যে সেই জমিদারের হত্যাকারী। ইন্দ্রাণী সেই রাতে কিছু বলতে পারেনি শোভনকে, সে ঘৃণায় আর লজ্জায় কাঠ হয়ে গেছিল। আমি জানতাম গত রাত্রেই ইন্দ্রাণী আবার শোভনের কাছে যাবার কথা। আমার মনে হয়েছিল ইন্দ্রাণী শোভনের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে, আর আমি এটাও জানতাম যে শোভনের পরিকল্পনা ভালো নয়। ইন্দ্রাণী ওখানে গেলে ইন্দ্রাণীকে খুন করবে সে। তার দলের লোকেদেরও একই কথা বলা হয়েছিল। আর এখান থেকেই আমার গত রাতের নৈশ অভিযানের প্লট নির্মাণ। শোভন ইন্দ্রাণীকে গুলি করার জন্য বন্দুক বার করার প্রয়াস করতেই পুলিশ ও আমি যৌথভাবে ওই দলের ওপর সরাসরি আক্রমণ করি। আর দুঃখের সাথে বলছি, শোভন ঘটনাস্থলেই মারা গেছে। ইন্দ্রাণী হাউ হাউ করে কাঁদছে, তার বৌদিরা তাকে সামলানোর চেষ্টা করছে সর্বত্রভাবে। সমিত এবার বলল, কাঁদিস না ইন্দ্রাণী, তুই দোষী নোস, তুই ফাঁদে পড়ে গেছিলি, তোকে আমরা ভুল বুঝছি না, শান্ত হ। কিন্তু ব্যোমকেশ বাবু, তাহলে বাবাকে খুন কিভাবে করলো ওই শোভন রায়? এইবার এই মোক্ষম প্রশ্ন। জানলা বন্ধ, দরজা ভেতর থেকে বন্ধ, অথচ গুলি চলেছে, আর খুনি ভেতরে নেই। আপাতভাবে অসম্ভব লাগে, কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় গুলি চালানোর একটা রাস্তা আমরা নজরে আনিনি। ঘরের ঘুলঘুলি, কিন্তু ওখানে খুনি উঠল কেমন করে, তাই তো? মই না, মই হলে দাগ থাকতো। আমি অনেক পর্যবেক্ষণ করে বুঝলাম খুনি ওই ঘুলঘুলির কাছে পৌঁছতে বট গাছের ওপরে চড়ে গেছে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, ওই গাছের একটা মোটা ডাল ওই লাইব্রেরি ঘরের ঘুলঘুলির কাছে থেমেছে। হ্যাঁ, শোভনের নিশানা চমৎকার। সে ওইখান থেকে একবারের চেষ্টাতেই জমিদার প্রমিত বাবুর মাথায় গুলি চালায়, কিন্তু এটা আর প্রমাণ করা এখন সম্ভব নয়। সমিতের চোখে এবার জল, রমিত উদাস, বাড়ির 2 বউয়ের আঁখিও অশ্রুস্নাত। ইন্দ্রাণী বিহবল দৃষ্টে চেয়ে আছে। এখন সব স্বচ্ছ, আর কোনো প্রশ্ন নেই। নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন বলেই জমিদার সমিতের মাধ্যমে আমাদের ডেকে পাঠান, কিন্তু তার আগেই সব শেষ। কাঞ্চনপুরের এই রহস্য অত্যন্ত বেদনাদায়ক। যদিও জমিদার নিজেও ধোঁয়া তুলসী পাতা ছিলেন না, বাইরে থেকে উনি সজ্জন ও দানশীল, অথচ ভেতর ভেতর নিষ্ঠুর। আসলে এটাই জগতের বৃহত্তম বিস্ময়। মানুষের মনের গোপন কোণায় কোন হিংস্র পাশবিক বৃত্তি লুকিয়ে আছে
তা আমরা জানি না, আর তাই এই পৃথিবীটাকে সুন্দর লাগে। তাই তো বারে বারে বলি, কার ভিতরে কি লুকোনো জানি না বলেই মন থামে। অচেনা চোখে ভাসে গল্প অজানা কথার নামে। সব যদি আগে জানা যেত, বিস্ময় হারাতো রং। প্রশ্নের ফাঁকে বাঁচে আসা নীরবতার ঢং। ভুল বোঝার মাঝেই জন্ম নেয় বিশ্বাসের আলো। না পাওয়ার বুকের ভেতরেই লুকিয়ে থাকে ভালো। এই অজানাই পৃথিবীকে রাখে এত আপন। রহস্যেই মোড়া মানুষ, সেখানেই প্রেমের ধন। হয়তো নিজের পাপের শাস্তি জমিদার আর শোভন দুজনেই পেল। যাক, এখানে আমাদের আর কাজ নেই, এবার ফিরবার পালা। আমরা রওনা দেওয়ার আগে হঠাৎ সমিত আমাদের ডাকল, হাতে দিল একটা ধাতব বাক্স। পরে বাড়ি ফিরে এসে ওটা খুলে দেখেছিলাম, তাতে আছে একটা অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ, আমাদের পরম প্রাপ্তি।